গল্পটা আমার এক বন্ধু সঞ্চয় মুরাদ তার কাছ থেকে শোনা। সঞ্চয়ের এক বড় ভাইয়ের সাথেই এই ঘটনাটি ঘটেছিল। ভূমিকা দীর্ঘ না করে সরাসরি ঘটনায় আসা যাক। সঞ্চয়ের সেই বড় ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি প্রায় প্রতি রাতেই অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা মরদেহ আনা নেওয়া করতেন। যদি কোনো দিন রোগী বা মরদেহ না পেতেন তবে সাধারণ যাত্রীর জন্য ভাড়ায় গাড়ি চালাতেন। তেমনি এক রাতে কোনো রোগী বা অন্য কাজ না থাকায় তিনি ভাড়ায় যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিলেন। গৌরীপুর স্টেশন থেকে কুমিল্লার উদ্দেশ্যে কয়েকজন যাত্রী তুললেন। গাড়িতে তখন ৪-৫ জন যাত্রী। রাত আনুমানিক ১২টা। তিনি কুমিল্লার পথে রওনা দিলেন। প্রথম কিছুক্ষণ সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর চালক হঠাৎ রাস্তার পাশে কিছু একটা দেখতে পেয়ে গাড়ি থামালেন। তিনি এবং গাড়ির সব যাত্রী নেমে পড়লেন। দেখলেন রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে। যেহেতু গাড়িটি একটি অ্যাম্বুলেন্স, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলেন মৃতদেহটি কুমিল্লা মেডিকেলে নিয়ে যাবেন। এখানে একটা বিষয় উল্লেখ্য, তাঁদের মনে ক্ষীণ সন্দেহ জেগেছিল, মানুষটি কি সত্যিই মারা গেছে নাকি এখনও প্রাণের স্পন্দন অবশিষ্ট আছে। নিশ্চিত হওয়ার জন্যই তারা দেহটি কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাই হোক, তারা মৃতদেহটি সাবধানে অ্যাম্বুলেন্সে তুললেন। চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। এটা বলা দরকার যে চালক সামনে একা ছিলেন আর যাত্রীরা ছিলেন পেছনে সেই মৃতদেহটির সাথেই। কিছু দূর যাওয়ার পর যাত্রীরা গাড়ি থামাতে বললেন। তারা জানালেন একটু চা নাস্তা করে আসবেন। চালককে রেখে তারা চা নাস্তার জন্য নেমে গেলেন। তখন রাত প্রায় ১টা। চালক অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু দেখতে দেখতে ১ ঘন্টা পেরিয়ে গেল, যাত্রীদের ফেরার কোনো নামগন্ধ নেই। রাত তখন ২টো ছুঁই ছুঁই। রাস্তায় কোনো যানবাহন নেই, আশেপাশে নেই কোনো আলোর চিহ্ন। কেবল চালক অ্যাম্বুলেন্সে একা বসে আর পেছনে সেই নিথর দেহ। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে কেউ একজন চালককে ডাক দিল। চালক ভাবলেন যাত্রীরা বোধহয় চা নাস্তা সেরে ফিরে এসেছেন। তিনি গাড়িতে কারও ওঠার শব্দও পেলেন। নিশ্চিত হলেন যাত্রীরাই উঠছেন, তাই তিনি পেছনে ফিরে তাকালেন। কিন্তু পেছনে তাকিয়ে যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই মৃতদেহটি উঠে বসেছে এবং টকটকে লাল দুটো বড় বড় চোখ মেলে তার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে তিনি এতটাই ভয় পেলেন যে গাড়ি ঘুরিয়ে আবার গৌরীপুরের দিকে পাগলের মতো ছুটতে শুরু করলেন। কিছুক্ষণ এভাবে গাড়ি চালানোর পর তিনি ভয়হীন হয়ে আবিষ্কার করলেন সেই মৃতদেহ তার পাশের আসনেই বসে আছে। দৃশ্যটা দেখে তার ভয় যেন কয়েক গুণ বেড়ে গেল। আরও ভয়ের ব্যাপার হলো সেই মূর্তিমান আতঙ্ক তার সাথে কথাও বলতে শুরু করল। আতঙ্কে দিশেহারা হয়ে তিনি গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। কোনো মতে তিনি গৌরীপুর হাসপাতালে এসে পৌঁছালেন। সেখানে তার সহকর্মীরা তাকে গাড়ির ভেতরে অচেতন অবস্থায় খুঁজে পান। তারা তাকে সুস্থ করার চেষ্টা করেন। জ্ঞান ফেরার পর কী হয়েছিল জিজ্ঞাসা করলে তিনি আবোল অতাবোল বকতে শুরু করেন। আসলে তিনি ততক্ষণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। নিজের সহকর্মীদেরও বিশ্বাস করতে পারছিলেন না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল তার সহকর্মীরা অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো মৃতদেহ খুঁজে পাননি, কিন্তু চালকের পাশের আসন এবং পেছনের আসনে চাপচাপ রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৫ মাস আগে। আমরা এতদিন ঘটনাটা জানতে পারিনি, কারণ সেই চালক যার সাথে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল প্রায় ৪.৫ মাস মানসিক ভারসাম্যহীন ছিলেন। অনেক চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হলেও এখনও মাঝে মাঝে অপ্রকৃতিস্থের মতো আচরণ করেন। ঘটনাটি আমার এক হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে, আর আমার সেই হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটেরই অন্তর্গত হেদায়েতপুর নামের একটি গ্রামে। সেই গ্রামেই বাস করতেন একজন ডাক্তার। নিজের গ্রাম তো বটেই, আশেপাশের আরও কয়েকটি গ্রামের রোগীদের কাছে তিনি ছিলেন ভরসার স্থল। চিকিৎসক হিসেবে তার নাম ডাক ও সুনাম ছিল যথেষ্ট। দিন রাত বিচার না করে প্রয়োজনে গ্রামে গ্রামে গিয়ে রোগী দেখতেন তিনি। ডাক্তারের সংসারে ছিলেন তার বৃদ্ধা মা। তেমনি এক বর্ষণমুখর রাতে যখন থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল আর ঘড়ির কাঁটা রাত ১১টা কি ১১:৩০ ছুঁয়েছে, এমন সময় ডাক্তারের দরজায় কড়া নাড়ার শব্দ হল। তিনি দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে এক অপরিচিত আগন্তুক, আপাদমস্তক বৃষ্টিতে ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে। পাশের ইউনিয়নের একটি গ্রামের নাম সে উল্লেখ করল। আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তো মা আমার বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হলেন। ইতিমধ্যে ডাক্তারের মা ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি আগন্তুককে বললেন, এই দুর্যোগের রাতে আমার ছেলে কি করে যাবে? লোকটি তখন কাকুতি মিনতি করতে লাগল। তার কাতর অনুরোধে ডাক্তারের মন গলল, তিনি যেতে রাজি হলেন। তখন ডাক্তারের মা লোকটির দিকে তাকিয়ে বললেন, বাবা, কথা দাও,
আমার ছেলেকে যেমন নিয়ে যাচ্ছ তেমনই আবার আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবে। লোকটি ডাক্তারের মাকে কথা দিল সে তার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনবে। ডাক্তার একটি ছাতা মাথায় লোকটির সাথে বেরিয়ে পড়লেন। কিছু দূর এগোনোর পর লোকটি বলল, ডাক্তার সাহেব, সামনের ঘাটেই নৌকা রাখা আছে। এই বৃষ্টিতে এতটা পথ হেঁটে যাওয়া বড্ড কষ্টকর, আমরা নৌকায় যাব। লোকটি ডাক্তারকে নিয়ে ঘাটে পৌঁছাল। ডাক্তার দেখলেন ছইওয়ালা একটি নৌকা ঘাটে বাঁধা, ভেতরে একজন মাঝি বসে। আগন্তুক ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে অনুরোধ করল। বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে ডাক্তার নৌকার ছইয়ের নিচে বসলেন। লোকটিও তার পাশে এসে বসল। নৌকা চলতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর ডাক্তার খেয়াল করলেন নৌকায় মাঝি দুজন, একজন পেছনে যাকে তিনি আগেই দেখেছিলেন, আর অন্যজন সামনে বসে বৈঠা বাইছে। ডাক্তার ভাবলেন হয়তো প্রথমজন আগেই ছিল, তিনি খেয়াল করেননি। আরও কিছুক্ষণ পর ডাক্তারের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি অনুভব করলেন নৌকা আর জলে ভাসছে না, বরং শুকনো মাঠের ওপর দিয়ে শাঁসা করে এগিয়ে চলেছে, আর ৫-৭ জন লোক যেন সেই নৌকা টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে ডাক্তারের গলা শুকিয়ে গেল। তিনি চুপ করে বসে রইলেন। তার পাশে বসা সেই আগন্তুক শান্ত স্বরে বলল, ডাক্তার সাহেব, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই ধরেছেন, আমরা মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ। আপনি আমার মায়ের চিকিৎসা করে দিলেই আমি আপনাকে নিরাপদে ফিরিয়ে দিয়ে আসব। ততক্ষণে নৌকা এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে অবিশ্বাস্য দ্রুতগতিতে ছুটতে শুরু করেছে। পাশের লোকটি আবার বলল, আমার আব্বা আপনাকে অনেক ধন সম্পদের লোভ দেখাবেন, কিন্তু মনে রাখবেন তিনি হাতে তুলে কোনো জিনিস বা সম্পদ দিলে তা নেবেন না। তিনি নিজ হাতে যা দেবেন শুধু সেটাই গ্রহণ করবেন। কথা বলতে বলতেই নৌকা এক বিশাল কারুকার্যময় অট্টালিকার সামনে এসে থামল। লোকটি ডাক্তারকে নামতে বলল। ডাক্তার ভয়ে ভয়ে নামলেন। আগন্তুক ডাক্তারকে অট্টালিকার ভেতরে নিয়ে গেল। ডাক্তার দেখলেন এক বিশাল কক্ষে সুন্দর একটি খাটে এক মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তার চারপাশে অনেক রূপবতী মহিলা ও আরও লোকজন। ডাক্তার রোগিনীর চিকিৎসা করলেন। এরপর সেই জিন তাকে তার পিতার কাছে নিয়ে গেল। সেখানে ডাক্তারের জন্য এলাহি আপ্যায়নের ব্যবস্থা। কিন্তু ভয় ডাক্তারের গলা দিয়ে কিছুই নামছিল না। যে জিন তাকে নিয়ে এসেছিল সে অভয় দিলে ডাক্তার ভয়ে ভয়ে সামান্য কিছু মুখে দিলেন। এরপর জিনের পিতা ডাক্তারকে প্রচুর সোনাদানা, হিরে জহরত দেখিয়ে বললেন, আপনার যা খুশি নিয়ে যান। ডাক্তার বিনীতভাবে জানালেন তার কিছুই চাই না। তখন জিনের পিতা তাকে একটি আংটি দিয়ে বললেন, এই আংটি কখনো বিক্রি করবেন না, এটি আপনার কাছে থাকলে কোনোদিন আপনার অভাব হবে না। এরপর সেই জিন যে ডাক্তারকে নিয়ে এসেছিল সে বলল, চলুন আপনাকে পৌঁছে দিই। ডাক্তার তার সাথে রওনা দিলেন। বিদায়বেলায় জিনটি তাকে সতর্ক করে বলল, পেছনে ফিরে তাকাবেন না, তাকালেই আপনার ক্ষতি হতে পারে। পথিমধ্যে ডাক্তার পেছন থেকে অনেক পরিচিত মানুষের ডাক শুনতে পেলেন, এমনকি বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণীর গর্জনও তার কানে এল। কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। জিনটি তাকে বারবার সাহস জুগিয়ে যাচ্ছিল। একসময় আতঙ্কে আর ক্লান্তিতে ডাক্তার জ্ঞান হারালেন। যখন জ্ঞান ফিরল, দেখলেন তিনি নিজের বাড়িতে তার মা পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মায়ের কাছে শুনলেন। তিনি দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলে দেখেন ডাক্তার দরজার সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। সেই ঘটনার পর থেকে ডাক্তার আর কখনো রাতে রোগী দেখতে বের হতেন না। ধীরে ধীরে তার ধনসম্পদও আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেতে লাগল। এই ছিল সেই রাতের আশ্চর্য ঘটনা। এই কাহিনীটি আকাশ মোল্লার লেখা। আমাদের বাসায় একসময় এক মহিলা পীর ভাড়া থাকতেন। আমরা তখন ঘুণাক্ষরেও টের পাইনি যে সেই মহিলা জিন সাধনা করতেন। প্রথম দিকে দেখতাম তার ফ্ল্যাটের সামনে প্রতিদিন লম্বা লাইন পড়ে যেত, ঠিক যেন ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়। আমরা ভাবতাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কোনো চিকিৎসা করেন। পরে জানতে পারলাম তিনি আসলে একজন পীর, জিন সাধনার মাধ্যমে মানুষের নানাবিধ সমস্যার সমাধান করে থাকেন। এই কথা শুনে আমরা ৩ ভাই বোন তো দারুণ রোমাঞ্চিত। আমাদের বাসার নিচতলায় জিন এসে মানুষের সমস্যার সমাধান করে দিচ্ছে, ভাবতেই কেমন শিহরণ জাগে। সেই মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাঁর জিনরাই তাকে বলেছিল। জিন সমাজে আমাদের বাসার নামডাক আছে, এই ভেবে আমাদের শিশুসুলভ মন আনন্দে নেচে উঠত। মহিলা তার জিন সাধনা চালিয়ে যেতে লাগলেন, আর আমরাও মাস শেষে সময়মতো ভাড়া পেতে থাকলাম। বাবা ঠাট্টা করে তাঁর নাম দিয়েছিলেন পিরানি। পরে দেখা গেল সেই পিরানি নামেই তিনি পরিচিত হয়ে উঠলেন। আমরাও তাঁকে পিরানি খালা বলেই ডাকতাম। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু একটা সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির আনাগোনা বড্ড বেশি। তার নিজের ৩ ছেলে, স্বামী, দেবর, মাইনাস এরা তো ছিলেনই। তার সাথে যুক্ত হলো তাঁদের ভাগ্নে ও তার পরিবার, বোনের দিক থেকে ৩ ভাগ্নি এবং ২ বোনপো। এতগুলো মানুষের থাকা, খাওয়া, গোসলের জন্য আমাদের প্রচুর পানি খরচ হতে লাগল।
আগে যেখানে এক ট্যাঙ্কের পানিতেই 3 ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা মিটে যেত, সেখানে পিরানিরা আসার পর দিনে 3 বার ট্যাঙ্ক ভরার পরও পানির টান পড়ত। বাবা বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরও তারা অতিথি আপ্যায়ন চালিয়ে যেতে লাগলেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দিতে। পিরানি চলে যাওয়ার পর বাসায় নতুন ভাড়াটে এলো, স্বামী, স্ত্রী আর 2টো ফুটফুটে মেয়ে নিয়ে ছোট্ট সংসার। আমরাও খুশি, বাড়ির পানির খরচ অনেকটাই কমে গেছে। এক ট্যাঙ্ক পানিতেই 3 ফ্ল্যাটের দিব্যি চলে যাচ্ছে। নতুন ভাড়াটে ভদ্রমহিলার স্বামী বেশ রাত করে কাজ থেকে বাড়ি ফিরতেন। সেই সময়টুকু মহিলা তার 2 শিশুকন্যাকে নিয়ে একাই থাকতেন। তেমনই এক রাতে মহিলা 2 মেয়েকে নিয়ে টিভি দেখছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল আর তার স্বামীর কণ্ঠস্বর ভেসে এলো, ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অবাক হলেন, তার স্বামীর তো এত তাড়াতাড়ি ফেরার কথা নয়। তবে একই সাথে তিনি ভীষণ খুশিও হলেন। দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাক হলেন তিনি। আরেকটু এগিয়ে আশেপাশে ভালো করে তাকিয়েও কাউকেই দেখতে পেলেন না। অথচ তিনি স্পষ্টই তার স্বামীর ডাক শুনেছিলেন। এবার তিনি নিজেই স্বামীকে ডাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ভয়ে তার বুকটা কেঁপে উঠল। ছুটে এসে দরজা লাগিয়ে দিয়ে 2 মেয়েকে জড়িয়ে ধরলেন। আর ঠিক তখনই আবারও দরজায় টোকা, আর সেই একই কণ্ঠস্বর, ফাতেমার মা, দরজা খোলো। এবার আর তিনি আগের মতো দরজা খুললেন না, কিন্তু পরক্ষণেই জানালার কাঁচের ওপরও টোকা পড়তে শুরু করল। সাথে সেই একই ডাক, একই কণ্ঠস্বর। একই সময়ে দরজা এবং জানালা 2 দিক থেকেই যেন একই স্বর ভেসে আসছে। ছাদেও ধূপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে লাফালাফি দাপাদাপি করছে। ফাতেমার মা ভয়ে জোরে জোরে সুরা পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁপতে কাঁপতে তাকে জড়িয়ে ধরল। দরজায় তখনও একটানা ধূপধাপ শব্দ আর সেই মিলিত কণ্ঠের ডাক, ফাতেমার মা, দরজা খোলো। ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় খেয়াল করলেন দরজা বা ছাদে আর কোনো আওয়াজ নেই। তবে দরজায় তখনও সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে দরজা খুললেন। এবার দরজার বাইরে সত্যি সত্যি তাঁর স্বামী দাঁড়িয়ে। স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করছিলে তোমরা? মহিলা স্বামীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ভদ্রলোক কিছুই বুঝতে না পেরে অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনাটা খুলে বললেন। স্বামী খুব মনোযোগ দিয়ে সবটা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা সব শুনে পিরানিকে খবর দিলেন। মা বুঝতে পেরেছিলেন এই কাণ্ড কেন ঘটেছে। কারণ পিরানি যখন প্রথম আমাদের বাসায় এসেছিলেন, তখন এলাকার কিছু মাস্তান চাঁদা চাইতে এসেছিল। পিরানি তাদের সাথে কোনো রকম তর্ক বা খারাপ ব্যবহার করেননি। কিন্তু পরের দিন সকালেই দেখা গেল সেই সবকটা মাস্তান এসে পিরানির পা ধরে মাপ চাইছে। তারা নাকি সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি। তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা বাসন, ঘরের আসবাবপত্র সব নিজে নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। আসলে পিরানিরা এই বাসা ছেড়ে যেতে চাননি। আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি। পিরানি এসে আমার মায়ের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে। এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারও কোনো ক্ষতি করত না, শুধু ভয় দেখিয়ে নিজেদের সীমাবদ্ধ রাখত। পড়ে শোনাই, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি বাড়িতে গৃহশিক্ষক হিসেবে ছিলাম। আমার থাকার ঘরটি ছিল আলাদা, আমি একাই থাকতাম। ঘটনার দিনটি ছিল 12 জানুয়ারি 2012 সাল, বৃহস্পতিবার। এই অভিশপ্ত দিনটি যেন আমার জীবনে আর কখনো ফিরে না আসে। সেদিন বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। তালা খুলে ঘরে ঢুকতেই মনে হলো আমার সাথে যেন আরও একজন প্রবেশ করল। কিন্তু না, তেমন কিছুই না। যথারীতি শুয়ে পড়লাম, বাতিটাও নিভিয়ে দিলাম। কিন্তু কেন জানি মনের ভেতর একটা খচখচানি কাজ করছিল। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে কে যেন পাশের টেবিল চাপড়াতে চাপড়াতে আমার নাম ধরে ডাকছিল। ঘুম ভেঙে গেল। বাতি জ্বালাতে গিয়ে দেখি বিদ্যুৎ নেই। চোখ মুছে বসলাম। আমি কিছু বলার আগেই সেই অদৃশ্য কণ্ঠ বলে উঠল, বিদ্যুৎ নেই, চার্জ লাইটটা জ্বালাও। চার্জারে চার্জ না থাকায় লাইট থেকে খুব সামান্যই আলো পাওয়া যাচ্ছিল। সেই আলোয় দেখতে পেলাম এলাকার এক সিনিয়র বড় ভাই আমার সামনে দাঁড়িয়ে। আমি তার নাম উল্লেখ করতে চাই না। এত রাতে তিনি কিভাবে আমার ঘরে ঢুকলেন সেই প্রশ্নটাও তখন মাথায় আসেনি। ব্যতিক্রম কিছু ভাবার তো প্রশ্নই ওঠে না। তখন রাত আনুমানিক 2টো। জিজ্ঞেস করলাম, ভাইয়া এত রাতে? ভাইয়া যেভাবে বলছিলেন, শহীদ, টর্চ লাইটটা নিয়ে আমার সঙ্গে একটু বের হতে হবে। আমার ছোট বোন নির্দিষ্ট একটি ঘরের নাম উল্লেখ করলেন। কাউকে কিছু না বলে কাঁথা বালিশ নিয়ে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আরও বললেন, ও
এভাবেই প্রায় বেরিয়ে যায় এবং আশেপাশে কোথাও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কোনো তাবিজ কবচও গায়ে রাখে না। একটা কথা বলে রাখি, মেয়েটির এই অদ্ভুত অভ্যাসের কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু সেই মুহূর্তে একবারও আমার মাথায় আসেনি বিষয়টা। চলুন বলে চার্জ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। ভাইয়ার সামনে সামনে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে একসময় রেল লাইনের পাশে একটা তালগাছের গোড়ায় এসে ভাইয়া থেমে গেলেন। আমিও দাঁড়ালাম। ভাইয়া বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি ওদিকটা একটু দেখে আসি। এই বলে তিনি সোজা উত্তর দিকে রেল লাইন ধরে হেঁটে যেতে লাগলেন। আমি ডাক দিলাম, ভাইয়া, ওদিকে তো অন্ধকার, চার্জ লাইটটা নিয়ে গেলে ভালো হতো না? কিন্তু কোনো উত্তর পেলাম না। তার এই পরিবর্তিত হাবভাব দেখে আমার মনে কিছুটা সন্দেহ দানা বাঁধল। আরও কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে আমার শরীর ভয়ে হিম হয়ে গেল। পিছু হাঁটার চেষ্টা করলাম, কিন্তু জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা বোধহয় সেখানেই অপেক্ষা করছিল। ফিরতেই যা দেখলাম তা আমি কেন পৃথিবীর কোনো মানুষই আশা করে না। দেখি আমার গা ঘেঁষে একটা কাটা মাথা নিচে বালিশ দিয়ে একজন সুস্থ মানুষের মতো চোখ বন্ধ করে ঘুমাচ্ছে এবং লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। মাথাটি গলা থেকে কাটা, আর সেখান থেকে অঝরে রক্ত ঝরছে। আমার দম প্রায় আটকে যাওয়ার জোগাড়। চার্জ লাইটের আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছিলাম কাটা মাথাটি সেই মেয়েটির, যাকে আমরা খুঁজছিলাম। আমি ভয়ে একেবারে পাথর হয়ে গেলাম। চিৎকার দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো চিরদিনের জন্য বাকশক্তি হারিয়ে ফেলেছি। খুব কষ্টে মুখ ফিরিয়ে সেই বড় ভাইয়ের দিকে তাকালাম, কিন্তু ভাইয়া উধাও। নিশ্চিত হলাম যে ছায়ামূর্তিটি চলে গিয়েছিল সেটি কোনো বড় ভাই ছিল না। সাথে সাথেই চার্জ লাইটটাও দপ করে নিভে গেল। আরও ভয় পেয়ে গেলাম, হুঁশ প্রায় অকেজো। সারা শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে আসছিল। পুরো কোরআন শরীফ মুখস্থ থাকা সত্ত্বেও একটা আয়াতও মুখ দিয়ে বের হচ্ছিল না। এবার ওই জায়গা থেকে পা সরানোর চেষ্টা করলাম, কিন্তু দেখি পরিস্থিতি আরও সঙ্গীন। কাটা মাথাটি আর ঘুমে নেই, চোখ বন্ধ, কিন্তু মুখে এক বিভৎস অট্টহাসি। সেই দৃশ্য দেখে আমি ছিলাম না। ঘটনা এখানেই শেষ নয়। পরদিন সকাল ৮টার দিকে চেতনা ফিরে পেয়ে দেখি আমি পাশের মসজিদের বারান্দায় পড়ে আছি, গায়ে প্রচণ্ড জ্বর। হুজুর এসে বললেন, তোমাকে রেল লাইনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। খুব ভোরে দুজন মুসল্লি এসে এখানে দিয়ে গেছেন। কি হয়েছিল তোমার? সব খুলে বললাম। হুজুর দোয়া দরুদ পড়ে আমার গায়ে মাথায় কয়েকবার ফুঁ দিলেন। তারপর হুজুরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলাম। দেখি ওই তালগাছের গোড়ায় একটা সমান অর্ধেক কাটা তাল পড়ে আছে। তালের খণ্ডটি দেখতে অনেকটা মানুষের মুখের মতো। হুজুর ঘটনাটি বাড়ির মালিক বা অন্য কাউকে বলতে নিষেধ করলেন এবং আমাকে ওই ঘরটি পরিবর্তন করার পরামর্শ দিলেন। তারপর বিষয়টি আর কারো সাথে শেয়ার না করে বিশেষ অজু করে বিদায় নিয়ে চলে আসি। কয়েকদিন পর শুনলাম বাড়িওয়ালা ওই ঘরটি ভেঙে ফেলেছেন। হয়তো তারাও কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই ছিল আমার সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। তো ঘটনাটি তার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোরচাঁদপুর থানার কোনো একটি গ্রামে। ওকে। তো ঘটনাটি ঘটেছে 1997 কি 98 দিকে। তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, তো ওনার বাবা ওই কোরচাঁদপুর থানায় মানে কোনো একটি গ্রামে উনি জায়গা কিনে বাসা তৈরি করেন। তো বাসা তৈরি করার পর তারা সপরিবারে সেখানে থাকা শুরু করেন। তো বাসার বর্ণনাটা আমি একটু দিই, যে বাসার দুই পাশে ছিল ধানি জমি ছিল এবং বাসার পশ্চিম পাশে ছিল হচ্ছে একটি গ্রাম্য কবরস্থান, মোটামুটি মাঝারি সাইজের। আর আশেপাশের লোকজন বলতে গেলে দুই একটা পরিবার ছাড়া আর তাদের বাড়ির আশেপাশে কেউ ছিল না। তো যখন থেকে তারা সে বাসায় থাকা শুরু করার পর থেকে তারা বিভিন্ন প্যারানর্মাল প্রবলেম ফেস করতে থাকে, কিছু অস্বাভাবিক জিনিস তাদের সাথে ঘটতে থাকে। তো প্রথম দিকে কিছু ঘটনা ঘটে এরকম যে সাকিম ভাই ফ্রেন্ডের জামু ছিল, তো উনি রান্নাঘরে ওনার জিনিসপত্র মানে যে জিনিসপত্রগুলো উনি যেখানে রাখতেন, তো উনি পরবর্তীতে সেখানে এসে দেখতেন যে ওই জিনিসপত্রগুলো ওইখানটা নেই। তো অনেক সময় গ্রামের বাসায় দেখা যায় যে আপনার ওই রান্নাঘরের মধ্যে ওই রশি দিয়ে তৈরি করে একটা জিনিস উপরে ঝুলানো থাকে, সেখানে মানে জার টাইপের কিছু রাখা হয়, তো যেটা মানে বিড়াল টিড়াল যাতে কোনো কিছু নাগাল থেকে বাইরে রাখার জন্য। তো উনি অনেক সময় এসে দেখছেন যে সেখান থেকে জিনিস পরে নিচে ভেঙে আছে, যেটা মানুষ ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। তো এরকম কিছু প্রবলেম শুরু হয়। তো আরেকটা জিনিস যেটা শুরু হয় যে রাতের বেলা ওনারা যখন ঘুমাচ্ছেন, তো ঘুমের মধ্যে ওনারা ওনাদের পরিচিত মানুষজনদের গলায় ওনাদেরকে নক করছেন, ডাকছেন, এরকম শব্দ শুনতে পান। তো প্রথম যখন ওনারা এই ডাক শুনতে পান, তখন ওনারা রুম থেকে বের হন। তো বের হওয়ার পর দেখলেন যে না, বাসার আশেপাশে কেউ নেই। তো এমন কিছু পরিচিত মানুষের ভয়েস তারা শুনতো যে যাদের বাসা তাদের বাসা থেকে মোটামুটি অনেক দূর, এবং তাদের পক্ষে এত রাতে এসে তাদেরকে ডেকে চলে যাওয়া না সম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, তো এরকম একদিন ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের আম্মু উনি রাতের বেলা টয়লেটে যাওয়ার জন্য বের হয়,
তো গ্রামের টয়লেটগুলো আমরা বেসিক্যালি জানি যে বাসা থেকে মোটামুটি একটু দূরেই থাকে। তো উনি টয়লেটে যাওয়ার সময় লক্ষ্য করলেন যে ওনাদের যে রান্নাঘরটা ছিল সেটা ছিল এই কবরস্থানের পাশ ঘেঁষেই ছিল, পশ্চিম দিকটায়। তো উনি দেখলেন যে সেই রান্নাঘরের পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে, মানে একটু লম্বা দেখতে, এবং তারা দুজন সাদা জুব্বা পরিহিত। তো উনি ভাবলেন যে হয়তোবা কবরস্থানে কোনো লোক টোক মারা গেছে, কোনো লাশের সাথে আসছে হয়তোবা তারা। তো উনি ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর কিন্তু তিনি সেখানে কাউকে দেখলেন না। তো আমি বলে রাখি যে উনি দেখতে পাননি, কারণ হচ্ছে যে ওইখান থেকে যদি কেউ চলে যায় হেঁটে, তাদের কিন্তু দেখতে পাওয়ার কথা। কারণ গ্রামে অনেক দূর পর্যন্ত চলে গেলেও মানে দেখা যায় যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। তো উনি দেখলেন যে সেখানটা কেউ নেই। উনি রুমে চলে আসলেন as usual, উনি এসে শুয়ে পড়েন। তো পরের দিন রাতে উনি টিউবওয়েল থেকে পানি আনার জন্য যখন যান, রুম থেকে বের হন, এবং বের হওয়ার পর উনি ওই সেম দুজন মানুষকে ওই একই জায়গায় দেখেন। এবং উনি যেটা বুঝতে পারেন যে তারা মনে হয় মানে কথা বলছে, নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো উনি জাস্ট রুমের ভিতরে চলে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে উনি ভাবেন যে হয়তো বা ডাকাত বা চোর জাতীয় কিছু, মানে এই টাইপের কিছু লোক হতে পারে। তো ওনার হাজবেন্ডকে বলার পর ওনার হাজবেন্ড টর্চ নিয়ে বেরোন। তো টর্চ নিয়ে বেরোর পর তারা মানে পুরো কবরস্থানের আশেপাশে সব জায়গায় টর্চ মেলেন, কিন্তু মানে কাউকে সেখানে দেখলেন না। তো যাই হোক, ওনারা এটাকেও স্বাভাবিক ভাবে নেয়। তো একদিন যেটা ঘটে যে ওই সাকিম ভাই ফ্রেন্ডের আম্মু, উনি রান্নাঘরে কাজ করতেছিলেন। তো উনি রান্নাঘরে মাছ মাছ করতেছিলেন। তো মাছের যে ময়লাগুলো ছিল, তো মানে গ্রাম দেশে যেটা হয় যে রান্নাঘরের পাশেই যে রান্নাঘরে যে ময়লাগুলো থাকে সেগুলো সেখানেই ফেলা হয়। তো উনি সেখানে ফেলে দিয়ে এসে তরকারি কাটা শুরু করেন। তো এই সময় উনি যেটা ফিল করলেন যে কোনো একটা জিনিস তাকে জাপটে ধরেছে, এবং মনে হচ্ছে যে তাকে মাটির সাথে মিশে ফেলবে, এমন ভাবে চেপে ধরছে তাকে মাটির সাথে। তো তার ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুম থেকে তার শাশুড়ি বেরোয় আসেন। তো বেরোয় এসে উনি যেটা দেখেন যে উনি অচেতন অবস্থায় মাটিতে গড়াগড়ি করছে, এবং তার মুখ দিয়ে মানে ফোম টাইপের লিকুইড বেরোচ্ছে। তো তাকে রুমের ভিতরে নিয়ে আসা হয়। তো রুমের ভিতরে নিয়ে আসার পর তাকে এক হুজুর দেখানো হয়। তো হুজুর দেখিয়ে তাকে তাবিজ দেওয়া হয় তার হাতে। তো তারপর থেকে তাদের বাসায় প্রবলেম গুলো বেড়ে গেল, মানে খুব মানে অনেক বেশি আকারে শুরু হলো এই প্রবলেম ফেস করা। যে অনেক সময় এমন হচ্ছে যে আশেপাশে বাসায় সব স্বাভাবিক, বাট কিন্তু তাদের বাসায় মনে হচ্ছে যে খুব বড় টর্নেডো বা ঝড় জাতীয় কোনো কিছু তাদের বাসার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং সকালবেলা যখন ওনারা দেখতেছেন যে ওনাদের বাসার অনেক গাছ উপড়ে গেছে, উপরে পড়ে আছে, বাট আশেপাশের বাসার বাড়িঘর কিন্তু সব স্বাভাবিক। তো এর মাঝখানে ওনাদের সাথে একটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশে কোথাও কোনো বাড়িঘর করা হচ্ছিল না। তো ওনাদের বাসায় রাতের বেলা মনে হচ্ছে যে মানে ইটের যে টুকরো করলে যে সুরকি যেটা হয় বিল্ডিং আমরা যেটা ইউজ করি, তো এইরকম সুরকি দিয়ে প্রায় 2-3 ইঞ্চির মতো একটা মানে আস্তর পড়ে গেছে ওনাদের উঠানে, এত পরিমাণে সুরকি পড়ছে। ওনাদের টিন টুন একার সব নষ্ট হয়ে গেছে, চালটা। তো এখানে সুরকি আসার কথাই না, যেহেতু আশেপাশে কোনো বাড়ি ঘর করা হচ্ছে না যে কেউ এনে এগুলো মারবে। তো যাই হোক, এর মাঝখানে আর একটা যেটা ঘটনা ঘটে যে ওনাদের বাড়ির আশেপাশেও কিছু লোকজন যেটা দেখে যে ওনাদের বাসার মধ্যে দুইটা লাইটের সোর্স মানে কোথা থেকে আসছে, এসে ঘুরঘুর করতেছে তাদের বাসার মধ্যে, এবং হঠাৎ আবার সেগুলো গায়েব হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম চলাকালীন সময় তো সাকিম ভাই যে ফ্রেন্ড ছিল, উনি যেটা ফেস করে, উনি একদিন ওনার রুমে শুয়েছিলেন। তো উনি রুমে শুয়ে থেকে উনি জানালা দিয়ে দেখলেন যে ওনাদের পাড়ারই একটা ছেলে ওনাদের বাসার যে রান্নাঘরটা ছিল ওই পাশ দিয়ে যে কবরস্থানটার দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে নেমে যাচ্ছে। তো উনি দেখে রুম থেকে ডাক দেয় জানলা দিয়ে। তো উনি দেখে যে সেই ছেলেটা কোনো রেসপন্স করছে না। তখন উনি রুম থেকে বের হয়ে তার পিছে পিছে হাঁটা দেয়। তো উনি যেটা লক্ষ্য করলেন যে ছেলেটা কবরস্থানের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো উনিও তার পিছে পিছে চলে যায় ছেলেটার পিছনে। তো উনি নাম ধরে ডাকতে থাকে। তো এই সময় উনি যেটা দেখেন যে ছেলেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে অস্বাভাবিকভাবে। তো এটা দেখার পর ওনার আর কোনো কিছু মনে নেই। যখন সকালবেলা ওনাকে রুমে খুঁজে না পেয়ে, মানে রুমে রিচ করতে না পেরে সবাই খোঁজাখুঁজি শুরু করে, তখন ওই কবরস্থানের পাশে খেতে কাজ করা এক লোক তাকে সেখান থেকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর যখন তাদের বাসায় এই প্রবলেম গুলো চলছিল, তো ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের যে বাবা ছিল, উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে ওনার নানু বাসা পাঠিয়ে দেয়। নানু বাসা ওইখান থেকে একটু দূরে ছিল। তো নানু বাসা যাওয়ার পর ওনার বাবা একাই থাকতেন এই বাসায়, এবং উনি একাই এই জিনিসগুলো ফেস করতেন। এবং মানে তখন কিন্তু আশেপাশে সবাই জানে তাদের বাসার কাহিনীগুলো। তো এর মাঝখানে যেটা ঘটে যে ওই সাকিম ভাইয়ের ফ্রেন্ডের নানু, উনি কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না। উনি একদিন রাতে যেটা স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলতেছে যে তাদের বাসায় আগামীকাল একজন মুরব্বী আসবে, বুজুর্গ, যাকে এই প্রবলেম গুলো খুলে বললে তাদের এই প্রবলেম গুলো সমাধান হয়ে যাবে। এটা স্বপ্নের মধ্যে উনি হ্যাঁ, দেখছেন। এটা ওনার নানি দেখেছেন। আচ্ছা, ওকে। তো উনি স্বপ্ন দেখার পর উনি সকালবেলা বাসার সবাইকে বলেন যদি বাসায় কোনো ওঝা ফকির এই টাইপের কেউ আসে, বুজুর্গ, তাদেরকে তাকে যেন বসতে দেওয়া হয়, ভালো ব্যবহার করা হয়। তো সকাল চলে যায়, দুপুর দুপুর চলে যায়, বিকেল। তো ঠিক আসরের নামাজের পর, ঠিক মাগরিবের আগে একজন ভদ্রলোক আসে তাদের বাসায়, এবং ওই ভদ্রলোককে তারা এর আগে কোনোদিনও তাদের গ্রামে দেখেনি। তো গ্রামের তার ভিতরে মানে সে বাইরের, ওই গ্রামের কেউ না।
এটা আসলে কিন্তু চিনতে পারার কথা কিন্তু একই গ্রামের হলে। তো উনি আসার পর ওনারা আর কোনো কোয়েশ্চেন করে নাই, তাকে প্রবলেম গুলো খুলে বলেন। আচ্ছা। তো প্রবলেম গুলো খুলে বলার পর ওই বুজুর্গ যিনি ছিলেন ভদ্রলোকটা, তো উনি আসলে উনি মানুষ ছিল কিনা সেটাও তো কিন্তু তার কেউ জানে না। তো তাকে বলার পর উনি বলে যে যে জায়গায় ঘটনা ঘটছে উনি সেখানটা যাবে। তো তাকে সাকিব ভাইয়ের ফ্রেন্ডের পাশে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর উনি উনার মতো করে কিছু কাজ করে রুমের মধ্যে। তো কাজ করার পর উনি সাকিব ভাইয়ের ফ্রেন্ডের বাবাকে যেটা বলেন যে ওনাদের বাসাটা যেখানটা করা হয়েছে, ওনাদের বাসার অর্ধেক রান্নাঘর প্লাস আরেকটা রুম, এই দুইটাই কবরস্থানের জায়গার মধ্যে করা হয়েছে। ওনারা এটা জানতেন না ব্যাপারটা। আচ্ছা। এবং এইখানটায় দুটো জিন থাকতেন অনেক বছর ধরে, এবং তারা বাসা তৈরি করার পর তাদের সেই জিনদের থাকতে সমস্যা হচ্ছিল জায়গাটায়, এবং জিনরা চাচ্ছে যাতে তাদেরকে ভয় দেখে যাতে এখান থেকে তারা চলে যায় ভয় দেখানোর পরে। তো সাকিব ভাই ফ্রেন্ডের বাবা যেটা বলে যে উনিও গরিব মানুষ, ওনার পক্ষে এত কষ্ট করে বাড়ি করার পর এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তখন ওই বুজুর্গ যেটা ওই জিনদের সাথে কথা বলেন কনভারসেশনে, তো জিনরা তাকে যেটা বলে সলিউশন দেয় যে বাসার অর্ধেকটা জায়গা যাতে তাদের জন্য ছেড়ে দেয়, মানে বাসায় মানুষ এবং জিন একসঙ্গে থাকে। একসঙ্গে থাকবেন। আচ্ছা। এবং ওনারা মানে আর কোনো ওয়ে ছিল না, ওনারা রান্নাঘর এবং আরেকটা রুম ছেড়ে দেন এবং কিছু রুলস দিয়ে যায়, কিছু টাইম টেবিল বলে দেয়, এবং ওনাদের একটা শর্ত ছিল যে ওইখানটা কিছু গাছ লাগিয়ে দিবে আর যাতে কেউ যাতে ওখানে কোনো ময়লা আবর্জনা না ফেলতে পারে। হ্যাঁ, এবং ওই বুজুর্গ যেটা বলেন যে যে দুটো জিন আছে তারা খুবই নামাজি। এই ঘটনাটি ঘটে আমাদেরই গ্রামের মাস্টার মশাই সিরাজুল সাহেবের সাথে। তিনি ম্যাথ পড়ান। আমি সিরাজুল সাহেবের কাছে কৃতজ্ঞ যে তিনি এই ঘটনাটি আমাকে ভূত এফএমে শেয়ার করার অনুমতি দিয়েছেন। ঘটনাটি 11 বছর আগে ঘটেছিল। ঘটনাটি শুরু করার পূর্বে আমাদের এখানকার একটু বর্ণনা দেই। আমাদের গ্রামের নাম শেখালিপুর। আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী। আমাদের গ্রামটি ভারত এবং বাংলাদেশের বর্ডারের পাশেই। আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে বিএসএফ রোড। আমাদের পাশের গ্রাম হলো ফতেহপুর। এই বিএসএফ রোড ধরে ফতেহপুর যেতে মিনিট 20 সময় লাগে। এই বিএসএফ রোড দিয়ে মানুষ সাধারণত কমই চলাচল করে। এই রাস্তা ধরে যেতে প্রথম যেটা পড়বে সেটা হলো রাস্তার দুপাশে বিরাট আম বাগান, তারপর কিছুটা গেলে পড়বে রাস্তার ডান দিকে কবরস্থান এবং রাস্তার দুই পাশে বাঁশ গাছ। এরপর আরো কিছু দূরে এগিয়ে গেলে রাস্তার ধার ঘেঁষে বাম পাশে পোস্টমর্টমের একটা ঘর রয়েছে, এবং আমাদের ফতেপুর সদর হাসপাতাল থেকে পোস্টমর্টমের ঘরটি কিছুটা দূরেই ছিল। পোস্টমর্টম ঘর পেরিয়ে কিছুটা গিয়েই বিএসএফ রোডটি মেইন রাস্তার সাথে মিশে গিয়েছে। মেইন রাস্তা থেকে আরো কিছুটা গেলে পড়বে ফতেপুর সদর হাসপাতাল, অনেক দিনের পুরনো এই হাসপাতাল। সিরাজুল স্যার আমাদের গ্রামের শেখালিপুর হাই স্কুলের ম্যাথের টিচার। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। স্যার খুব ভালো পড়াতেন। তাছাড়া পাশাপাশি এই দুই গ্রামের মধ্যে তিনি ছিলেন একমাত্র ম্যাথের টিচার। সিরাজুল স্যার সপ্তাহে 2 দিন সাইকেলে করে বিএসএফ রোড দিয়ে ফতেপুর গ্রামের একটা বাড়িতে পড়াতে যেতেন। এই রাস্তাটি নির্জন হলেও খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্যার এই পথটা দিয়েই যাতায়াত করতেন। সে সময় আমাদের গ্রামে স্কুল ভোট শুরু হয় এবং এই ভোটকে কেন্দ্র করে আমাদের গ্রামে খুব গন্ডগোল হয়। তো আমাদেরই গ্রামের এক পরিবারের আপন 2 ভাই গন্ডগোলের জেরে খুন হয়। সকালবেলায় এই খুনের ঘটনা ঘটে এবং সেদিন গ্রামের পরিস্থিতি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল না। পুলিশ এসে লাশ দুটিকে পোস্টমর্টম করার জন্য গাড়িতে করে নিয়ে যায় এবং সেদিন গ্রামে নীরবতা আর শোকের ছায়া পড়েছিল। মানুষজন ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছিল না। আর পুলিশ গ্রামে 144 ধারা জারি করেছিল। বিকেলের দিকে কিছু কিছু মানুষ ভয়ে ভয়ে বেরিয়েছিল, কিন্তু পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। চারিদিকে একটা থমথমে ভাব। সেদিনই আবার সিরাজুল স্যারের ফতেপুর গ্রামে পড়াতে যাবার ডেট ছিল। স্যার একবার ভাবলেন যাবেন না, কিন্তু স্যার এটাও ভাবলেন যে পরের সপ্তাহে ফাইনাল এক্সাম না গেলে ছাত্ররা সমস্যায় পড়বে। স্যার বিকেল 5টায় ফতেপুর গ্রামের দিকে রওনা হলেন। রাস্তা একদম ফাঁকা। স্যারের মনের ভেতর একটা ফিলিংস কাজ করছিল। আজ এমন 2জন ভাই মারা গেছে যারা তাকে গভীরভাবে ভালোবাসতো। এটা ভাবতে ভাবতে স্যার সাইকেল চালাচ্ছেন। স্যার ফাঁকা মাঠ পেরিয়ে আমবাগানের মধ্য দিয়ে চলছেন। এরপর স্যার কবরস্থান পেরিয়ে সেই পোস্টমর্টম ঘরের কাছে চলে এলেন। তখনও সন্ধ্যা হয়নি। স্যার যখন পোস্টমর্টম ঘরটি ক্রস করছিলেন, হঠাৎ স্যারের চোখ পড়ল সেই সবুজ প্যাকেটে মোড়া দড়ি দিয়ে বাঁধা লাশ দুটির দিকে। ঘরের ভাঙা জানালা দিয়ে লাশ দুটিকে দেখা যাচ্ছিল যারা আজই খুন হয়েছে। স্যারের মনের ভেতর এমন খটকা লাগলো, স্যার সাইকেল চালিয়ে ফতেপুর গ্রামে পৌঁছে গেলেন। এরপর স্যার সেখানে পড়াতে পড়াতে গভীর মনোযোগ দিয়ে ফেললেন, সবকিছু ভুলে গেলেন। একসময় প্রচন্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো। স্যারের আজ
একটু দেরি হয়ে গেল, বাইরে বৃষ্টির বেগ একটু কমেছে। বাড়ির লোক স্যারকে যাওয়ার জন্য অনুরোধ করলেন। স্যার বললেন আমি ঠিক পৌঁছে যাব, থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, এবং সেই বাড়ি থেকে স্যারকে টর্চ আর ছাতা দেয়া হলো। স্যার এক হাতে ছাতা এবং এক হাতে টর্চ নিয়ে সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিলেন। স্যার মেইন রাস্তা দিয়ে চলছেন, একসময় স্যার হাসপাতাল ক্রস করে মেইন রাস্তা থেকে বিএসএফ রোডে নামলেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্যারের সেই ঘটনাগুলি আবার মনে পড়তে লাগলো। স্যারের হঠাৎ সাইকেলের চেন পড়ে গেল। স্যার কিছুতেই সাইকেলের চেন তুলতে পারছিলেন না। সাইকেল ঠেলতে ঠেলতে স্যার হাঁটতে লাগলেন। স্যার ঠিক পোস্টমর্টম ঘরের কাছে ভাঙা জানালাটিকে অতিক্রম করতে যাচ্ছিলেন। এমন সময় স্যার লক্ষ্য করলেন যে তার বাম পাকে পা কে যেন টেনে ধরেছে। স্যার সঙ্গে সঙ্গে পায়ের দিকে টর্চ মেরে দেখলেন তার পা কাদায় আটকে গিয়েছে। তিনি জোর করে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পায়ের স্লিপার সমেত পাটিকে তুলতে পারছিলেন না। স্যার বসে গিয়ে স্লিপারটিকে কাদা থেকে টানতে চাচ্ছিলেন। এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ চমকালো, এবং স্যার যা দেখলেন তা দেখার জন্য স্যার একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ভাঙা জানলা দিয়ে পরিষ্কার দেখা গেল চারজন মানুষের মতো দেখতে লোক, যাদের মুখ অন্ধকার এবং শাড়ির সাদা কাপড়ে ঢাকা। দুজন লাশটিকে কাফন পরাচ্ছে এবং দুজন দাঁড়িয়ে আছে আতরের গন্ধের সাথে। তারা লক্ষ্য করলেন তাদের কারোর পা মাটিতে নেই। স্যার সেটা দেখে আর সহ্য করতে পারলেন না। স্যার সেন্সলেস হয়ে জল কাদায় মুখ থুবড়ে পড়লেন। সকালবেলা তিনি নিজেকে আবিষ্কার করলেন বিছানায়, চারিদিকে প্রচুর ভিড় আর লোকজন দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে স্যার সত্যি ঘটনাটি কাউকে বললেন না। কিছুক্ষণ পর গ্রামের একজন খবর দিল যে কবরস্থানে দুটি পাশাপাশি কবর খোঁড়া রয়েছে। ফয়সাল ভাই, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর করে দুটি কবর খোঁড়া রয়েছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সেদিনের ঘটনা স্যার অনেক দিন পর আমাদের বলেছিলেন। তারা কারা ছিল, কেন এসেছিল, কেন লাশ দুটিকে কাফন পরাচ্ছিল, কেনই বা দুটি কবর খুঁড়েছিল, এই ঘটনার উত্তর হয়তো সিরাজুল সাহেব দিতে পারবেন না। কিন্তু তিনি জানতেন, তিনি হয়তো ছিলেন যে কারণেই হোক না কেন, তারা হয়তো মানুষের অস্তিত্ব বুঝতে পেরে বা মানুষ কেউ এসেছে সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে গিয়েছিল লাশটিকে দাফন না করে। এই ছিল ঘটনা, এবং এটা গ্রামে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনা। হতে পারে যে যারা মার্ডার করেছিল তারা লাশটাকে নিতে এসেছিল, বাট উনি একটা জিনিস কিন্তু উল্লেখ করেছেন, যারা এসেছিলেন লাশটাকে কাফনের কাপড় পরাচ্ছিলেন, আতর মাখাচ্ছিলেন, তাদের পা কালো মাটিতে স্পর্শ করা ছিল না। কে ছিল তারা? এটাই এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আসার ঘটনা এটা, এবং বর্তমানে তারা বেশ কিছু প্যারানর্মাল বিষয় তারা ফেস করছে, এবং যেটা হতো যে আগেও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে এই ভাষার সাথে। এবং এই ভাষার যে লোকেশনটা সেটা একটু বলি। এই ভাষাটা হচ্ছে আমাদের পুরো ঢাকার সূত্রাপুর নামক যে এলাকা রয়েছে, সেখানে লোহারপুর নামে একটা জায়গা আছে সেখানে, এবং এখানে একটা বড় খাল আছে, এবং এই খালটা সর্বস্থায়ী হচ্ছে বুড়িগঙ্গা সাথে কানেক্টেড। এবং এক্স্যাক্টলি যে বাসাটার কথা আমি বলি সেটা হচ্ছে সেই খালপাড়ে বাসাটা রয়েছে, এবং এই বাসাটা যে খালপাড়ের যে জায়গাটাতে অবস্থিত সেই জায়গাটাতে কিছু ঝোপঝাড় এবং জংলার মতো বেশ কিছু জায়গা রয়েছে এখনো। এবং যখন আগে যে ঘটনাগুলো ঘটতো তখন ম্যাক্সিমামই দেখা যেত যে এই স্পেসিফিক লোকেশনটাতেই ঘটতো, এবং তখন যে দেখা যেত যে এত জনবসতি ঘন ছিল না, দেখা যেত যে এই জায়গাটায় আরো বেশি বন জঙ্গল ছিল, গাছপালা ছিল। তো তখন আরো বেশি প্যারানর্মাল বিষয়গুলো এই বাসার লোকজন ফেস করতো। এবং এই বাসার যে একটু বর্ণনা দিব আমি, বাসার যে নদীর একটা সাইডে যে বাসাটা আছে সেটার এবারে একটা বারান্দা রয়েছে যেটা একদম নদীর পাশে, বারান্দায় গেলে নদী দেখা যায়, অনেক বড় একটা বারান্দা, এবং এই ঠিক বাম পাশে হচ্ছে সেই খালপাড়। তো প্রথমে একটু শুরু করে আমি পুরনো একটা ঘটনা দিই। পুরনো ঘটনা হচ্ছে এরকম যে এই বাসায় তো অনেক লোকজন থাকতো এক সময়, এবং যেটা হতো যে অনেক সার্ভেন্ট এই বাসায় কাজ করতো। তারা যেটা হতো যে প্রত্যেকদিন রাত্রে এই যে বারান্দার কথাটা আমি বললাম, যেটা একদম নদীর পাশে, নদী দেখা যায়, তো এখানে রাত্রে এসে তারা ঘুমাতো। তো এখানে তারা যখন রাত্রে ঘুমাতো, এর মধ্যে একজন সার্ভেন্ট যেটা হয় যে রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যেটা ফিল করে যে বারান্দা দিয়ে মনে হচ্ছে যে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, এবং সেটা যদি কোন একটা মানুষের হাঁটার স্টেপ হবে সেটা তো বোঝাই যাবে, সেটা মনে হচ্ছিল যে অনেক ওজনদার কিছু একটা লোক, মানুষ না ঠিক, ওখানে হেঁটে যাচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না কি। কিন্তু সে ভয়ে ভয়ে যেটা করলো যে এক সময় সেটা দেখার চেষ্টা করলো যে আসলে কি, এখান থেকে কি হাঁটতেছে আসলে, তো রাত্রে এখান থেকে হাঁটার শব্দ কোত্থেকে আসতেছে।
সে হঠাৎ করে দেখলো যে যে সাইডটা খালপাড়ের যে জায়গাটা, ওখানে যে বারান্দার যে সাইডটা, সেখান থেকে সে দেখলো যে অনেক লম্বা মানে কালো কিছু একটা পরা, কালো আলখাল্লা পরা এরকম কিছু একটা অনেক লম্বা একটা লোক সেখান থেকে হেঁটে আসতেছে। ঠিক তারা যেখানে ঘুমিয়ে আছে ঠিক সেই জায়গা বরাবর ওই জিনিসটা হেঁটে আসতেছে, এবং ওটা ছিল অনেক চিকন এবং অনেক লম্বা, এবং ওটা হাঁটতেছে যখন, তখন ওই হাঁটার যে শব্দগুলো তখন সে পাচ্ছিল। এবং একটা সময় সে যেটা করে যে ভয়ে একটা সময় সে চোখ বন্ধ করে ফেলে, এবং কিছুক্ষণ পরে যেটা হয় যে সে যেটা ফিল করে যে তার হাতের উপর দিয়ে কোনো কিছু মানে তাকে মানে চাপ দিয়ে চলে গেছে এরকম কিছু একটা। এবং সে যখন মানে চিৎকার দেয় তখন সবাই ঘুম থেকে উঠে যায়, এবং সে যেটা বলে যে সবাইকে যে এরকম কিছু একটা সে দেখেছে। এবং ওই দিনই মানে ওই দিন রাত্রে যেটা হয় যে মানে এই ঘটনাটা ঘটার সাথে সাথে মানে তার হাতের যে কনুইটা সেটা ভেঙে যায়। মানে ওটা এতই ওজন ছিল ওটার যে মানে ওটা যখন উপর দিয়ে চলে যায় হাতের উপর দিয়ে, তখন তার হাতের কনুইটা ভেঙে যায়। তো এরপরেই যেটা হতো যে ওই বাসার রাতের বেলা কেউ এই বারান্দায় রাত্রে ঘুমাতো না। এবং ওই পাশে তখন একটা মিথ প্রচলিত ছিল যে সবাই মনে করতো যে ওই বারান্দাটা হচ্ছে ওই জিনদের চলাচলের পথ। ওখান থেকে হেঁটে ওই জিনেরা ওই নদীর দিকে যেত, এবং নদীর থেকে আবার যখন ব্যাক করতো তখন ওই বারান্দাটা হয়ে আসতো। তো এরকম একটা মিথ প্রচলিত ছিল তখন। এবং তারা যেটা করতো যে যখনই মাগরিবের আজান দিত তখন ওই বারান্দার সব দরজা জানালা বন্ধ করে দিত, এবং এই বারান্দায় কেউ ভয়ে রাতের বেলা যেত না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে বাসার সবকিছুই আগের মতোই স্ট্রাকচার রয়েছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে মানে ওই মিটটা এখন আর প্রচলিত নেই। তো দেখা যায় যে বাসার লোকজন চেঞ্জ হয়েছে, এবং যেটা হয় যে ওই বারান্দাটা এখন মানে ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে, তো ওখানে সবাই যায়, এখন আর তেমন একটা কিছু হয় না। কিন্তু এখন স্পেসিফিক্যালি বর্তমানে কিছু ঘটনা ঘটতেছে তাদের সাথে। সেটা হচ্ছে যে এইরকম যে তারা যখন রাতের বেলা মানে কেউ একজন এই বারান্দার পাশে যে রুমগুলা সেখানে রাত্রে ঘুমিয়ে পড়ে, তখন তারা হঠাৎ করে দেখে যেটা যে তাদের রুমে মানে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে যে তাদের বিছানায় বা রুমের আশেপাশে কেউ হাঁটা চলাফেরা করতেছে, এবং এই যে যে হাঁটতেছে সে তাদের বাসারই কোন একজন সদস্য। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কেননা যেই ওই রুমগুলোতে ঘুমায় সবাই ভেতর থেকে মানে লক করে ঘুমায়, তো বাসার সদস্য ভেতরে আসার কোনো কথাই না। তো তারা যেটা করে যে কোনো কিছু মানে চিৎকার করে না, কিছুই বলে না। যখন সকালবেলা উঠে ওই স্পেসিফিক সদস্যটাকে মানে যাকে সে রাতের বেলা দেখেছিল তাকে যখন জিজ্ঞেস করে, তো তারা বলে যে না, আমি তো এরকম রুমের ভিতরে যাইনি, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা ঘটতেছে। তবে রিসেন্টলি যেটা মানে বছরখানেক আগে একটা অদ্ভুত ঘটনা ওই বাসার সাথে ঘটে, তো সেটাই আমি বলি। সেটা হচ্ছে এরকম যে ওই খালপাড়ের যে রাস্তাটার কথা আমি বললাম, তো সেইখানে ওই বাসাটার একটা মানে স্টোর রুমের মতো বলা যায় একটা মানে জায়গা রয়েছে নিচের দিকে। এবং ওই জায়গাটা এমন একটা রুম যেটা হচ্ছে যে অনেক সময় পুরনো বাড়ি ঘরে দেখা যায় না যে মানে ওই দেয়াল ভেঙে গেছে এরকম, এবং কেউ থাকে না, পুরনো আসবাবপত্র বা কাঠের কিছু ওখানে রাখা হয় এরকম একটা জায়গায়। তো ওই জায়গাটা স্পেসিফিক্যালি দিনের বেলাও কেউ আসা আসা যাওয়া করে না। তো ওইখানে যেটা হয় যে অনেক পুরনো কিছু জিনিসপত্র ওই বাসার মানুষজন রেখে দেয়। তো এরকম করতে করতে যেটা হয় যে ওই একদিন মাগরিবের আজান দেওয়ার আগে তো একটা ছোট ছেলে যেটা হয় যে মানে খেলতে খেলতে মানে বল টল বা কিছু একটা মানে ওই রুমটাতে চলে যায়। তো ওই স্পেসিফিক ভাবে ছেলেটা যখন ওই রুমটাতে থেকে আনতে যাবে খালপাড়ের পাশে যে রুমটা, আর তখন যেটা হয় যে মাগরিবের আজান ঠিক দেয়নি, দিবে এরকম একটা অবস্থা। এবং ওই সময় ছিল বর্ষাকাল। তো দেখা যেত যে ওই খালপাড়ে অনেক মানুষ ওই ছিপ নিয়ে মাছ ধরতে বসতো। তো এরকম একটা সময় সে দেখে যে তার বলটা ওই খালপাড়ের কোন একজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরতেছে, ওনার পাশে যেয়ে পড়ছে বলটা। তো আমরা এই কাহিনীটা হচ্ছে আপনার ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার একটা বাসা, বাবর রোডের একটা বাসা। ওকে। হ্যাঁ, বাসাটা আমি নিজের চোখে গত 4-5 বছর আগে দেখেছি। ওইখানে পরপর কয়েকটা বাসা, এগুলো সেই পুরনোই ছিল। এখন আমি ওখানে সঠিক বেশ জানি কিছু পুরনো বাসা আছে। হ্যাঁ, বাট এখন পুরো জানি না মোহাম্মদপুর ওটা এলাকা ভেঙে জুড়েই। ফেলছে কিনা। বাট আমাকে ও যেভাবে লোকেশন বলেছে, তো সম্ভবত ওগুলোরই কোনো একটা বাসা। Excuse me, বাসাটা বেশ বড় আকৃতির আর কি। আচ্ছা। তো যাই হোক, তো যেটা বলেছেন উনি হচ্ছে শওকত ভাই। উনি আপনার অনেক আগে মানে আজ থেকে ধরেন 80-র দশকে, উনি তখন ইয়াং কলেজের ছাত্র। তো ওনার বাবার সাথে রাগ করার কারণে ওনাকে বাসা থেকে বের করে দেয় আর কি। আচ্ছা। তো বের করে দেয় মানে ওনাকে মানে বকাঝকা করে, বলে বেরিয়ে যায় সেই। তো উনি বাসা থেকে বেরিয়ে আসেন। আচ্ছা। তো বের হয়ে এসে উনি চিন্তা করে কোথায় থাকবে, বন্ধুদের সাথে মানে গল্প গুজব করে। তো এক ফ্রেন্ড বলে যে আমার খালুর বাসা আছে বাবর রোডে, তো বাসাটা খালি পড়ে আছে। আমার খালু উনি বিজনেসম্যান, উনি এখানে থাকে না, উনি গুলশানে থাকে, কিন্তু ওনার এই বাবর রোডে বাড়ি আছে, তুই ওখানে থাকতে পারিস। বললে আমার খালুকে বললে তোর এই মানে কেয়ারটেকারের মতো ওখানে থাকতে দিবে, কোনো ব্যাপার না। তুই মানে তোকে সুন্দর করে রুম টুম করে দিবে, কারণ ওই বাসাটা মানে যুদ্ধের সময় ওখানে কিছু বাসার মধ্যে পাকিস্তান আর্মি ক্যাম্পের মতো করছে। আচ্ছা। তো সুতরাং মানে ওগুলো এমনি পড়ে আছে, আর খালুর এখন এত টাকাও নাই ওটাকে রিনোভেট করার। তো উনি রাজি হয়, শওকত ভাই বলে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না।
পুরো আস্ত বাড়ি দিতেছে তাকে। তো সে ওখানে চলে যায়। তো প্রথম যেদিন ওনাকে থাকতে দেয় ওই বাসাটার মধ্যে, তো উনি বলতেছে যে আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ আশেপাশে বেশ খোলামেলা, হ্যাঁ, বারান্দাগুলো বেশ ওপেন বড়, হ্যাঁ, এবং আচ্ছা। সেই আগের আমলের আর্কিটেকচারে করা বেশ খোলামেলা একটা বাসা। তাই বসলাম, বসে এমনি দেখতেছি বাসা অনেক পুরানো এবং মানে বেশ একটু নোংরা টাইপের, এবং বিশাল বড় বাসা, তো প্রায় আপনার 5-6 কাঠা জায়গার মধ্যে একটা পুরা বাড়িটা, পাশে আবার বাগানের মতো আছে। তো বলতেছে যে এবারে বেশ এনজয় করে আমি থাকছি। দিনের বেলা আর বন্ধুরা আসলো, আমরা আড্ডা টাড্ডা মারলাম, খাবার দাবার আনলাম, জেনেভা ক্যাম্প ছিল পাশে, ওখান থেকে কাবাব টাবাব এনে খেলাম, খেয়ে আমরা সবাই আড্ডা মেরো। তো ওরা যখন চলে গেছে বন্ধুরা, মানে 7টা-8টার পরে বাসাটা পুরা নিশুতি হয়ে গেল, মানে এলাকাটাই নীরব হয়ে গেল। মানে 80-র দশকে এখনো কিন্তু আপনি বাবর রোড, হুমায়ুন রোডে গেলে রাতের বেলা দেখবেন যে বেশ মানে শান্ত হয়ে যায়। হ্যাঁ, জেনেভা ক্যাম্প থেকে ছাড়ায় সামনে গেলেই দেখবেন যে অন্ধকার, শব্দ টব্দ কম, হ্যাঁ। তো বলতেছে ওই সময় একদমই মানে নীরব হয়ে যেত, মানে কিছুই নাই, নীরব। তো আমি তখন বের হয়ে কোথাও যাব, আমার বন্ধু বান্ধব থাকে সেই আপনার মোহাম্মদপুর টাউন হলের দিকে, আর কিছু বন্ধু থাকে হচ্ছে দূরে মিরপুরে। তো বলে যে যাওয়ারও খুব উপায় নেই, পকেটে টাকা পয়সা নেই, তা আমি ওই বাসার মধ্যেই বেঁধে রাখছি। বলে যে রাতের বেলায় মানে আপনার ঘোরাফেরা করতেছি, টিভি টিভি কিচ্ছু নাই, একটা পেপার ম্যাগাজিন পড়তে পড়তে তো এক সময় মানে চোখে ঘুম লেগে আসছে রাতবেলা। বলে যে আমার ঘরের মধ্যে বাতিগুলো ছিল হচ্ছে আপনার এই পাওয়ারের বাতি, যেগুলো আপনার 60 ওয়াট বা 100 ওয়াটের লাইট, লাল লাইট। তো বলতেছে যে একসময় আমি চোখে ঘুম লেগে আসছে, শুয়ে পড়ছি, বলে হঠাৎ একসময় ঘুম ভাঙলো, আমি দেখতেছি রুমের লাইট বন্ধ, মানে আলো নাই রুমের ভিতরে। তো আমি তখন ভাবতেছি রুমের লাইট কে বন্ধ করলো, কারণ সুইচ, কোনো বেড সুইচ নাই ওখানে, উঠে বন্ধ করতে হবে। একবার ভাবছি যে আমি নিজেই করছি কিনা। তো হঠাৎ করে অন্ধকারের মধ্যে মানে আবছা ভাবে তাকায় দেখতেছি, মনে হচ্ছে ঘরের মেঝের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে, মানে 4-5 জন মানুষ গোল হয়ে বসে আছে, ঠিক ধরেন অনেকে লুডু খেলে বা তাস খেলে যেভাবে বসে, সেভাবে এরকম বসে আছে কয়েকজন মানুষ। উনি নাকি মানে খুব ধরফড়া উঠে বসছে। উঠে বসার পরে উনি দেখে যে ওদের মধ্যে কোনো বিকার নাই, যারা বসে আছে, মানে উনি উঠে বসাতে একটা মানে বিছানার মধ্যে সাউন্ড, মানে যেন কেউ নাই এরকম হ্যাঁ একটা এরকম ব্যাপার। একটা ব্যাপার। তো উনি উঠে বসে অনেকক্ষণ তাকায় আছে, এবং ওনার মনে হচ্ছে ওনার নিজের হাত উনি যেরকম দেখতেছে অন্ধকারে, ঠিক ওইখানে ওই যে কতগুলো লোকের পুরুষের অবয়ব ঠিক সেভাবেই দেখেছে, কিন্তু মনে হচ্ছে খালি গায়ে, মানে গায়ে জামা নেই। তো অনেকক্ষণ বসে থাকলো, তখন ওনার লজিক্যাল মাইন্ড, উনি চিন্তা করতেছে উনি কি করবে, কথা বলবে, ওরা কি মানুষ, মানে স্বভাবতই ওনার মনে হচ্ছে এটা মানুষ, আমার ভয় পাচ্ছে, কেন শব্দ নাই, মানে একটা শব্দ হচ্ছে না, মানে মানুষ বসলে তো একটা নিঃশ্বাসেরও শব্দ হয়, সেই শব্দটাও নেই। তো উনি বেশ ভয় পেয়ে উনি যেটা করলো, উনি ঘাটের থেকে আস্তে করে পা ফেললো মাটিতে। পা যখন ফেলছে তখন দেখে আস্তে করে মানে আপনার ওই পাশে যারা বসেছিল তাদের মধ্যে একজন মহিলা মাথা ঘুরে তাকালো ওনার দিকে, এবং নাই, হঠাৎ করে সব আপনার ভ্যানিশ হয়ে গেছে, ওখানে কোনো মানুষই নাই। তো উনি খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চিন্তা করলো এটা কি, তখন ওনার কাছে ভৌতিক ব্যাপারটা মাথায় আসলো, এবং উনি বললো যে আমার তো রাতে ঘুম না হওয়ার দশা পুরা। তা আমি মোটামুটি গেলাম ওখানে, বাথরুমে গেলাম, এবং বাথরুমে যখন গেছে বলছে বাথরুমের দরজার কাছে যখন যাচ্ছি, পুরো রাস্তাটা মনে হচ্ছে যে বেশ লম্বা একটা করিডোরের মধ্যে ছিল, বারান্দা তারপর করিডোর আর কি, মানে পুরো মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কি হেঁটে হেঁটে আসছে, পুরো করিডোরের রাস্তাটা মনে হচ্ছে কে যেন ফলো করে করে আসছে। তো উনি বাথরুমে যে ওখানে আপনার বাথরুমে ঢুকছে, ঢুকে ওখানে বাথরুমে লাইট ছিল না, যেহেতু উনি একা থাকে, ওনাকে এত অর্গানাইজ করে কেউ দেয়নি, তো প্রথম দিন তাও তো উনি বাথরুমে গেলো, বাথরুমটা ইউজ করছে, করে আবার ফেরত আসছে। তাহলে যখন উনি রুমে ঢুকতেছে ওনার মনে হচ্ছে রুমের ভিতরে মানুষ কথা বলতেছে, কথা বলতেছে এবং খাচ্ছে, মনে হচ্ছে যে মানে আর কি কিছু খাওয়া দাওয়া করলে যেরকম মানে একটা মানে পার্টি টাইপের একটা সাউন্ড আসে ভেতরে, সেরকম, এবং নাড়াচাড়া হচ্ছে কিছু একটা ফ্লোরে এরকম। তো উনি ঢুকে দেখে কোনো মানুষজন নাই, বাট ফ্লোরে কি কি পড়া। উনি উঠছে, উঠে লাইটটা জ্বালাইছে রুমের, লাইট যখন জ্বালালো যে দেখে যে ওই যে ওনারা বন্ধুরা কাবাবটাও খেয়েছিল, ওই জিনিসগুলো উচ্ছিষ্ট গুলো, সেগুলো ঠিক ফ্লোরের মধ্যে পড়ে আছে তখনো পর্যন্ত। হ্যাঁ, নাকি পড়ে আছে কি যেভাবে উনি রেখে গেছিল সেইভাবে না। আচ্ছা, জিনিসটাকে ধরেন কোনো মানে কুকুর বিড়াল যদি খায় যেভাবে করে যেরকম হয়, মানে চাবায় টাবায় মানে ফেলে রাখা, জাস্ট লাইক দ্যাট, ওরকম করে রাখা ওগুলা, এবং এক জায়গার মধ্যে পাইল আপ করা এরকম। তো উনি খুবই ভয় পেয়ে যায়, মনে করে কি ওই রুমে আর শোয় না, ওখান থেকে আপনার ওই তোষকারিটা টেনে উনি নিয়ে আসে অন্য রুমে, ড্রয়িং রুমের মতো জায়গাটা, ওখানে মানে ওখানে বিছিয়ে নিয়ে ঘুমায়। তো বললো যে বাবু রাতের বেলা যখন আমি শুয়েছি আমার এত ভয় লাগছে, কারণ আমার মনে আমি পুরো ফিল করতেছি আমি যেখানে শুয়ে আছি তার আশপাশ দিয়ে, উনি যখন কাহিনীটা বলছে রাসেল ভাই আমার নিজেরই গুজবাম্প ফিলিংস কেমন হবে সেটাই সেটাই সেটাই। তো বলছে যে আমি যখন শুয়ে আছি মনে হচ্ছে
যে আমার পায়ের কাছ দিয়ে মাথার কাছ দিয়ে কারা হেঁটে যাচ্ছে, পুরা লাইভ একটা বাসার মতো, মনে হচ্ছে অন্ধকারে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। মানে তাদের মানে মনে হচ্ছে কারো একটা বাসায় উনি একটা ইন্ট্রুডার, উনি শুয়ে আছে, উনি হচ্ছে বাইরের মানুষ, বাইরের মানুষ, আর এরা রেগুলার এখানে থাকে, রেগুলার এখানে থাকে। মানে নিজেকে অপরিচিত লাগছে এই বাসায়, বানিয়ে নিতে পারছেন তো না। উনি প্রচন্ড ভয় পায় এবং শেষ রাত্রে ওনার ভয়ের চোটে উনি ঘুমায় পড়ে। এবং দিনের বেলা যখন উনি ঘুম থেকে উঠেন, এই প্রথম কাজ যেটা করেন, ওনার যে ফ্রেন্ড তাকে এখানে রাখছিল তার সাথে যোগাযোগ করেন। ওই যে এমনি কথাবার্তা বলে, তো বলে কিরে কি হয়েছে, বলে যে আমি তোদের এই বাসায় দিছিস, কারণ আমার কোনো চয়েস নাই, আমার ওই বাসায় থাকতে হবে, কারণ বাবা বের করে দিচ্ছে, আমার যাওয়ারও জায়গা নেই, আর এই চলারও টাকা নাই। তোর খালু বলছে যে আমাকে থাকার জায়গা দিবে, আমি আছি, কিন্তু বুঝতো এই এই সমস্যা তোমার এবার। তো একটু মানে চুপচাপ মেরে যাও, বলে যে দেখো কিছু প্রবলেম তো আছে, এটা তো মানে বলতে ভুলে গেছি, বাট আছে, বিকজ অফ বাসাটা আরো পুরানো, এটা ঠিক পাকিস্তানের যুদ্ধ হয়েছে তারও আরো অনেক আগে এই বাড়ি তৈরি, সেই পাকিস্তান আমলে হয়তো দেশ বিভাগের সময় করা বা সামথিং, মানে যখন নাকি ভারতবর্ষ বিভাগ হয় সেরকম কোন সময়, 2 তলা বাড়ি, মানে সেরকম কোন সময় করা, এবং ওনাদের মানে বংশ পরম্পরার বাড়ি, ওনাদের অর্ধেক মানে রক্ত হচ্ছে আপনার বিহারি ওদিক থেকে আসছে। তো বলে যে তো সুতরাং বাড়িতে তো হবেই, বাসাটা খালি পড়ে রয়েছে প্রায় সেই যুদ্ধের ওই সময় থেকে, ও আচ্ছা, অনেক কিন্তু খালিও খালি, পড়েছিল। মানে কেউ নাই। হুম। তো বলে এর জন্য তুমি এক কাজ করো, তুমি রুম সুইচ করে তোমাকে আমি দেই, তুমি যাও এবং দোয়া টোয়া পড়ে তুমি ঘুমাও। তো উনি মনে করেন যে ব্যাক করে, দুপুরের পরে ব্যাক করে বাসায় এসে, তো উনি বলে যে আমি যখন দুপুরে বাসায় উঠতেছি তখনই আমার কাছে গা ঝা ঝা লাগতেছে, তো মনে হয় যে কে তাকায় আছে, কে হাসতেছে, আসলে মানে ব্যাপারটা এরকম। এবং নিচতলা কেউ থাকে না, নিচতলারও ফাঁকা। আসলে চারপাশে কেউ থাকলে আসলে টের পাওয়া যায় কিন্তু আমার চারপাশে কেউ আছে বা সেটাই। কিছু একটা। তো উনি যেটা করলো, ওনাকে উনি কর্নারের দিকে একটা রুম ছিল যেটা নাকি রাস্তায় ফেস করা, রাস্তার দিকে ফেস করা, উনি ওই রুমটার মধ্যে ঢুকে উনি ওইটাকে পরিষ্কার টরিষ্কার করলো, দোয়া টোয়া পড়লো, পরে ওই রুমে উনি থাকবে, বিছনা টিছনা করলো। তো পরে রাত্রেবেলা উনি ওই রুমের লাইট কিনে লাগাইছে, আরেক রুম থেকে আরেকটা লাইট এনে লাগাইছে, 2টা লাইট লাগাইলো রুমে, ওই রুমে থাকার জন্য উনি করলো। তো বলছে যে এখানে আমি রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকার চেষ্টা করলাম, যে আমি মানে ঘুমাবো না সহজে, কিন্তু একা মানুষ তো বলে বেশিক্ষণ আর জাগা যায় না, জায়গা যায় না। এক সময় ঘুম চলে আসে। বলে এখানে যখন আমি ঘুমাই গেছি, এবার আমি লাইটটা বন্ধ করে ঘুমাইছি, এবার লাইট কতক্ষণ জ্বালা লাগবে, মানে হঠাৎ করে আমার মনে হলো ঠিক আমার মাথার কাছে যে জানালা, সেখানে 2 জন মানুষ ফিস 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 করে কথা বলতেছে। আচ্ছা। বলে আমি তাকালাম মাথা উঁচু করে, আমি স্পষ্ট দেখলাম যে 2টা মানুষ জানলার সামনে দাঁড়ানো, এবং তাদের অবয়ব বোঝা যাচ্ছে, মানে পুরো মানুষ না, মানে পুরো স্পষ্ট মানুষ না, মানে মানুষের বোঝা যাচ্ছে 2টা মানুষ দাঁড়ানো এই জায়গায়, তারা ফিস ফিস করে কথা বলছে, হুইসপারিং শোনা যাচ্ছে তাদের ওকে। মুখের হুইসপারিংটা। তো উনি উঠে দাঁড়ায় ওই দূরে যায়, একটু সাইডে যেয়ে ওই দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে যে কি, তো ওখানে ওই ছায়ার মতোই দেখে। এক পর্যায়ে সে সাহস করে চিন্তা করে আমাদের থাকতেই হবে এখানে, সে দরজা খুলে ফেলে, যে এমনও তো হতে পারে কোনো চোর উঠছে এখানে, বাসাটা খালি, যেই বারান্দায় যায় দেখে কেউ নাই এখানে, পুরো মানে বারান্দাটা খালি। এবং উনি অনেক ফুলের ঘ্রাণ পায়, যদি ওই বাসায় ফুলের কিছু টব আছে বাট কোনোটাতে ফুল নেই, কিন্তু মানে উনি ঘ্রাণ হ্যাঁ, পাচ্ছেন। উনি ঘ্রাণ পাচ্ছে ফুল। এবং সে ওখানে আপনার ভয়ের ভিতরে চলে আসে, এসে এবং প্রত্যেকবার বাথরুমে গেলে উনি ওই যেমন হয়তো বাথরুমে গিয়ে ফলো করে আসছে, পানি পড়ার শব্দ পেত, যে ভেতরে পানি খরচ করতেছে মানুষ, মানে ঢালতেছে, এই করতেছে, এরকম পানির শব্দ পেত, এবং মানে টিপটাপ এরকম শব্দ পেত মানুষের। তো ওই বাড়িতে নাকি নিচতলায় একটা মানে আপনার বাথরুম ছিল, সেটাতে উনি বলে নাই, মানে ওনার সাথে একটা মানে ওনাদের ফ্রেন্ড আসছিল, মেয়ে ফ্রেন্ড, ওনারা পরে আবার ওখানে ওই বাড়িতে একটা মানে ব্যাচে পড়ার একটা ই করে, ওনাদের পরীক্ষার জন্য কয়েকজন ফ্রেন্ড মিলে পড়াশোনা করে, গ্রুপ স্টাডি করে। একটা ফ্রেন্ড একবার ওই নিচে ওই বাথরুমটায় গেছে, কারণ সে উপরে বাথরুমটা নোংরা দেখে যায়নি, সে চিৎকার করে উঠছে। তো বলছে যে মানে কি ব্যাপার, তো সে বলে দেখছে যে বাথরুমে যখন নাকি সে ঢুকছে, বাথরুমে ঢুকে সে বাথরুম ইউজ করে মানে এরকম উঠে দাঁড়াইছে যখন, তো বাথরুমে যে পিছিয়ে ভেন্টিলেটরটা, সেখানে সে দেখছে কিমভুতকি মাখার একটা মুখ, মনে হচ্ছে রক্ত মাখা, কেউ মেরে টেরে মনে করেন যে নাকটা এ রক্ত পড়তেছে, এরকম একটা মুখ দেখছে, জাস্ট ফর এ সেকেন্ড, সে চিৎকার করে উঠে পেছনে জাস্ট একদম। পেছনে লেগে। তো এরপরে উনি ওই বাসা অনেকদিনই থাকে। উনি বলছে যে আমার থাকতে হয়, কারণ মানুষের জীবিকার কাছে মানে ভৌতিক বিষয়গুলো আসলে তখন গৌণ হয়ে যায়। তো বলছে যে আমার থাকতে হয়, এবং অনেক মানে এই ধরনের ব্যাপার স্যাপার সেই বাসায় সে ঘটে। বলে যে এরপরে মানে ওনারা যখন চলে যায় এবং কালের বিবর্তনে ওই বাসাটা, ওই যে মালিক ছিল সে এটাকে গোডাউন হিসেবে ইউজ করে, পরে সে গার্মেন্টস এর ব্যবসা করতে, কাপড় চোপড় রাখতো। তো বলতেছে যে এখন জানি না, উনি আর যায়নি। তো আমাকে যে বর্ণনা দিছিল আমার, সেটা আমি রিকল করতে পারি বাসাটা কোন জায়গায় হতে পারে।
আচ্ছা, সেটু জন্য বললাম যে আমি ওই জায়গা দিয়ে 2-4 বছর আগে গেছি, তখনও কিন্তু পুরান বাড়ি ছিল অনেকগুলো। ওখানে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্টুডেন্ট করতে থাকি। আর আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার আম্মুর সাথে ঘটে অগস্ট মাসে, যখন আমরা বাংলাদেশে ভেকেশনে যাই। আর এই ঘটনাটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। তো আমার গ্রামের নাম হলো কান্দা খানিপুর দোহার থানা অবস্থিত। তো ঘটনাটা এইভাবে শুরু হয়। একদিন আমার আম্মু আমাকে বলে কি, তুমি সন্ধ্যার পর কিংবা রাত্রে একা কিচেনে যাবা না। তো আমি জিজ্ঞেস করি কেন? তো আম্মু বলে কি, বাস যাবা না। তো আমি আর ব্যাপারটাকে আমি সিরিয়াস নিই না, আমি একটু লাইটলি নিয়েছি। তো তারপর রাত্রে আমাকে আম্মু বলে, ঘটনাটা খুলে বলে। ঘটনাটা শুরু হয় এইভাবে। এর আগের রাত্রে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল। তো আমার আম্মু তাদের জন্য চা বানাইছে। আর আমরা তখন উপরে ছিলাম, আমি আর আমার ছোট ভাই। আর আমাদের বিল্ডিংটা হলো 2 ফ্লোর বিল্ডিং। তো আমি সেকেন্ড ফ্লোর, আমি আর আমার ভাই সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর আমার আম্মু কিছু কাজ করতেছিল। তো গেস্ট হওয়ার পর সে কাপগুলো নিয়ে গেছে ধোবার জন্য। তো হয়েছে কি, এখন আপনারা সবাই জানেন কি গ্রামের ইলেকট্রিসিটির প্রবলেমটা অনেক বেশি। তো আমরা সবসময় হাতে চার্জার লাইট রাখতাম। তো আমার আম্মু কি করছে, এখন সে একা যাবে, তো সেও একটা চার্জার লাইট হাতে করে নিয়ে গেছে। আর তখন সে কাপগুলো ধুইতেছে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের গ্রামের এরিয়াতে হ্যান্ড পাম্প ইউজ করা হয়। আর কি এটাকে গ্রামের ভাষাতে বলে চাপকল বলা হয়। তো আমার আম্মু কি করছে, এখন সে 2 হাতে তো এক হাতে লাইট ধরতে পারবে না। তো সে আবার আমাদের কিচেনের ভিতরে যে কলটা আছে, চাপ কলটা আছে, এটার অপোজিটে একটা বড় জানলা আছে, আয়রন গ্রিল আছে। আর পিছনে জানালা ওটার মধ্যে আয়রন গ্রিল আছে। তো আর জানালাটা অনেক বড়। তো আমি কি করছি, লাইটটা একটু জানালার পাশে রাখছে, আর কি ওয়ালের সাথে সাপোর্টের জন্য নিচে রাখছে। আর সে তখন কাজ করতেছে আর লাইটটা অন করে রাখছে। তো হয়েছে কি, এখন আম্মুর কাজ শেষ হয়ে গেছে। তো কাজগুলো ক্লিন করে এখন সেই লাইটটা যখন নিতে গেছে, তখন তার মাথাটা একটু নিচু করে যখন লাইটটা হাতটা আগে বাড়িয়ে লাইটটা নিতে গেছে, তখন কি হয়েছে কি, সে এক্সপেক্টই করতে পারবে না এরকম হতে পারে তার সাথে। একটা মহিলা, একটা অনেক বুড়ো মহিলার ভয়েসে একটা মহিলা অনেক জোরে চিল্লাইছে। আর চিল্লানটা এত ভয়ঙ্কর ছিল, আর কি যেরকম হর মুভিসে চিল্লায় মহিলার কিছু লাইক স্পেশাল এফেক্ট ভয়েস দেয়, সেরকম তার আওয়াজটা এত ভারী আর এত বুড়ো টাইপ। আর তারপর আমার আম্মু এত ভয় পাইছে বলার মতো না। আমার আম্মু শুধু লাইটটা নিয়ে সে উপরেও তাকিয়ে, তার মাথাটা উপরেও করে নেই। আমার আম্মু এত ভয় পাইছে, আর ওখান থেকে দৌড় দিয়ে রুমে তাড়াতাড়ি এসে পড়ছে। আর আমার আম্মু এই কথাটা বলছে কি, তার এরকম ফিল হয়েছে কি সেই মহিলাটা তাকে ধরতে আসছে, তাকে নিতে আসছে। আর সেই মহিলাটা এত রাগ ছিল, এত জোরে চিল্লাইছে। আর আয়রন গ্রিল গুলো যেটা, ওটা ধরে অনেক জোরে ঝাঁকি মারছে, অনেক জোরে, কি সে এটা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো তারপর আমার আম্মু সে রাতে এত ভয় পায়, সে কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেনি, আমাদের সাথে না, কারণ সে মনে করছে যদি বলে তাহলে আমরাও ভয় পাবো। তো কারোর সাথে বলেনি। তো নেক্সট ডে যখন আমাকে এই ঘটনাটা বলছে, তো আমার আব্বু তখন ওই গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করছে কি এরকম কি কিছু আছে নাকি। তো গ্রামের লোকরা বলে কি হ্যাঁ, এখানে তারাও ওই মহিলাকে দেখছে, অনেকজন দেখছে। আর যে এরিয়াতে আমাদের কিচেনটা কনস্ট্রাক্ট করছি, ওই এরিয়াতে তারা বেশিরভাগই ওই মহিলাকে দেখতো। আর সেই মহিলাকে ডিসক্রাইব করছে কি সে সাদা শাড়ি পরা ছিল, আর সে অনেক বুড়ো, তার ফেস ফুল রিঙ্কল, আর কি তার ফেস দেখা যায় না, বাট অনেকজন যারা দেখছে তারা বলছে কি সে অনেক বুড়ো, তো ভয়েসটা অনেক ভারী, বুড়ো মানুষদের মতো। তো তারপর অনেকজনের সাথে এইসব ঘটনা ঘটেছে সেই মহিলাটা নিয়ে। তো তার নাম তারা রাখছে সাদা বই। তো আপনার যদি কেউ যান ওখানে, তো আপনার যদি জিজ্ঞেস করেন সাদা বই স্টোরি, আপনার অনেক স্টোরি শুনতে পারবেন। তো এই ছিল আমার ঘটনা। আই হোপ আপনাদের সবাদের কাছে আমার ঘটনাটা ভালো লাগছে। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আরো আমার ইন্টারেস্টিং স্টোরিজ গুলো না, এটা প্রায় 2 থেকে 2.5 বছর আগের ঘটনা, আমার বিয়ের আগের ঘটনা। আমার দেশ রাজশাহীতে আমার বাসায় ঘটেছে এবং ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। আচ্ছা, রাজশাহীর কোন এলাকায় বলবেন নাকি? রাজশাহীর কোন এলাকা না, ঠিক আমার মানে মেইন পয়েন্টই আমার বাসা, রাজশাহী মেডিকেল কলেজ যেটা, Okay, তার পাশেই okay, আমার বাসা। okay. শুরু করুন আপনার ঘটনা, আমরা শুনি আপনার ঘটনাটা। ঘটনাটা ঘটে প্রায় 2-2.5 বছর আগে আমার নিজের বেডরুমে। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3:30 বাজে তখন।
আমি বেশ কিছুদিন থেকে নোটিস করি যে ঠিক শীতের সময় একটা কালো বেড়াল আমার রুমে আসে, এবং সেটা বোঝার আগে আমি বেশ কয়েকদিন নোটিস করি যে রুমে রাতের দিকে একটা শব্দ হয়, ঠিক একটা বিড়াল এসে কোনো কিছুর উপরে বসলে বা কোনো কিছুর উপরে হাঁটাহাঁটি করলে ঠিক যেরকম একটা শব্দ হয় এমন শব্দ। বাট আমি সেটা প্রথমে কিছুদিন বুঝতে না পেরে একটু ভয় পাচ্ছিলাম। তো একদিন হঠাৎ আমি খেয়াল করি একটা কালো বিড়াল আমার রুমে এরকম আসে, এবং বিড়ালটা এসে ঠিক একটা নাটকীয় ভাব তার মধ্যে থাকে। এমনি বিড়ালটার মধ্যে এমন মানে এমন কিছু মনে হয়নি যে বিড়ালটা একটু অস্বাভাবিক বা এরকম কিছু, কিন্তু বিড়ালটার মধ্যে যে নাটকীয় ভাবটা ছিল, যখন বিড়ালটাকে একটা কালো বিড়াল আমার রুমে থাকছে আমি একটু ভয় পাই। এই জন্য বিড়ালটাকে আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি যে ওকে আমি তাড়িয়ে দিই বা বিড়ালটা যেন আমার রুমে না থাকতে পারে, কিন্তু বিড়ালটা ঠিক এমন একটা আচরণ করে মনে হচ্ছে সেটা আমার পোষা বিড়াল, এবং আমি যেন তাকে রুম থেকে বের করে না দিই সেটা একটা নাটকীয় চেষ্টা, যে আমাকে মানে ওর ভাষায় মনে হচ্ছে আমাকে বলার চেষ্টা করে যে প্লিজ আমাকে শীতের রাতে আমাকে রুম থেকে বের করে দিও না। তো আমি এটার জন্য আর পরে আর তেমন কিছুই করিনি, যে ঠিক আছে ও যখন প্রতিদিন রাতে এসে আমার রুমে এভাবে থাকি, থাক, সমস্যা নেই। তো একদিন এরকম রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আর আমার বাবা প্রায় রাতেই এরকম করেন, উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়েন, দোয়া দুরুদ পড়েন, এবং ঠিক রাতে উনি ঘুমাবার আগে সবাইকে একবার চেক করেন যে আমরা সবাই ঠিকমতো ঘুমাচ্ছি কিনা। হ্যাঁ, আমার দাদিকে চেক করেন, আমি ঘুমোচ্ছি কিনা আলাদা রুমে সেটা চেক করেন। তো এমনই এক রাতে এরকম হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার মাথার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে বা একটা কালো একটা আভা। তো আমি ভাবলাম যে হয়তো আব্বু এসছেন আমাকে চেক করার জন্য যে আমি ঘুমোচ্ছি কিনা ঠিক মতো। আমি বেশ কয়েকবার বললাম, আব্বু, আব্বু এসেছো? কোনো সাড়া পেলাম না। বেশ কিছুক্ষণ পর আবার আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে আমি কোনো স্বপ্নও দেখছি। আবার একটু যখন হলো তখন আমি আবার বললাম যে আব্বু তুমি এসেছো? তাতেও যখন কোনো সাড়া পেলাম না, এবং স্টিল সেটা আমার পেছনে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আমি তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। উঠার পরে ঠিক মশারির ভেতর থেকে বাইরের দিকে একটা মুখের আদলের উপর হাত দিলে যেরকম একটা অনুভূতি হয়, ঠিক তেমনই একটা অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ, একটা মুখের আদর, সেটা কালো রঙের একটা মুখের আদর। আমি তারপরেও মুখে হাত দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আব্বু, আব্বু তুমি এসেছো? দেখলাম তখনও কোনো সাড়া নেই, এবং তখন আমি খুবই ভয় পেয়েছি যে আব্বু থাকলে তো অবশ্যই উনি বলতেন যে হ্যাঁ মা আমি এসেছি, তুমি ভয় পেও না বা এরকম কিছু একটা তো উনি ওনার মতো করে বলতেন। এবং সেটা বোঝার পরে আমি বুঝলাম যে এটা আব্বু না। আমি ঠিক মানে এক লাফে আমার বিছানা থেকে উঠে বসলাম, উঠে তাৎক্ষণিক দৌড় দিয়ে আমার আব্বু আম্মুর রুমে গেলাম। আব্বু আম্মুকে বললাম, ওনারা সাথে সাথেই আমার রুমে আসলেন, লাইট অন করলেন। ততক্ষণে আমার রুমে তখন কিছুই ছিল না। আর যেহেতু বিড়ালটা আমার রুমে আসতো, আব্বুর ভাষণ হচ্ছে যে হয়তো বিড়ালটাই তোমার খাটের মাথার উপরে উঠে বসেছিল, তুমি হয়তো ঘুমের মধ্যে বুঝতে পারোনি। বাট আমার মনে হয় যেটা আসলে আমার কোনো হ্যালুসিনেশন না, এটা আসলেই একটা অন্য কিছু ছিল বা হতে পারে মানে অবাস্তব কিছু ছিল। মানে পুরো জিনিসটা তো আপনি অনুভব করেছেন, হ্যাঁ, পুরো জিনিসটার সেটাই। যে মানে যে যেটা আপনি এক্সপেরিয়েন্স করেছেন, জি আপনি হাত দিয়ে যখন বুঝতে পেরেছেন, আপনি বলছিলেন আমাকে অফ এয়ার যেটা সলিড জি। ছিল, রাইট? হ্যাঁ, এটা সলিড ছিল এবং একদম। বিড়ালের মুখে হাত দিলে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেন যে হ্যাঁ, লোমশো টাইপের লোমশ একটা ভাব হতো। রাইট, সেরকম কোনো কিছু ছিল না, না এটা একদম সলিড, এবং একটা ফেসে হাত দিলে, যেরকম একটা লাগে। কাপড়ের উপর দিয়ে একটা ফেসের উপর হাত দিলে যেরকম একটা আপস এন্ড ডাউন থাকে, নাকটা একটু উঁচু বা চোখের দিকটা একটু একটা হ্যাঁ, আপনি ফেসে ফাইন হাত আর্টসের দিলে তো স্টুডেন্ট, তো আপনি আরো ভালো বুঝবেন মানে জি। রাইট। সো এটাই ছিল ঘটনা। জি ওকে। চাকরির সুবাদে আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার একটা ছিল। তো আমি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে আপনার মতিঝিল আরামবাগে বাস কাউন্টারের এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি আসলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। তো আমার পরিচিত কিছু আপনার অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল। তো ওইখান থেকে ওই আরামবাগে স্টেশন থেকে আমার একটা পরিচিত অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে ভাই কোথায় যাবেন? তো আমি বললাম যে আমি চিটাগাং যাবো। তো বললো যে আমি তো ওখানে যাচ্ছি, ঢাকা মেডিকেল থেকে শুধু একজন লোক নিবো, তারপর আপনার সাথে একসাথে চলে যাই। তো বললাম ভাবলাম ঠিক আছে, ওকে, একজন যদি কোম্পানি দেয় সপ্তাহে অ্যাম্বুলেন্সে চলে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমি ওর সাথে গাড়িতে উঠে অ্যাম্বুলেন্সে উঠে ঢাকা মেডিকেল যাই। যাওয়ার পর ওখানে দাঁড়িয়ে একটু চাটা করি,
এর মধ্যে দেখি যে একটা কফিন অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসা হচ্ছে। তো আমি জানতাম না যে আসলে অ্যাম্বুলেন্সে কি যাচ্ছে, আমি ভাবছিলাম হয়তো রুগী বা কোনো অন্য কিছু যাচ্ছে। কফিন বা লাশ যদি জানা হতো তাহলে আমি অবশ্যই যেতাম না, কারণ এগুলোতে একটু ভয়ে থাকি। তো আপনার যখন কফিনটা দেখি তখন দেখি যে আপনার কফিনটা সম্পূর্ণ মানে ইনটেক করা, কফিনটা ভিতরে ঢোকানোর পরে আমি ড্রাইভারকে বললাম যে তুমি এটা কি উঠাইলা, ভাই কফিন। পরে বললাম যে লোকজন কি সাথে যাবে না, না আসলে ডেড বডি তো মারা গেছে, সরি আপনার আত্মহত্যার ইসের, তো আপনার এটা এভাবে নিয়ে যেতে হবে। তো যথারীতি গাড়িতে ওঠানোর পর গাড়ি স্টার্ট করলো। গাড়ি স্টার্ট করার পর আমরা কুমিল্লা না 14 পর্যন্ত নরমালি যাই। 14 গ্রামে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার জন্য রাস্তায় ব্রেক নেই। ব্রেক নেওয়ার পর আপনার রাস্তার পাশে, হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওইখান থেকে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর ওইখান থেকে ওইখানে যারা আছে তারা জানে যে ওই সাইডে যে রাস্তাগুলো ওগুলাতে আপনার গাড়ির যে গতিবেগ ঘন্টায় কমপক্ষে 100 এরকম পাওয়ার থাকে। তো আমাদের গাড়িতে মানে শো করতেছে 90 কিলোমিটার পার আওয়ার শো করতেছে আর কি গাড়ির গতিবেগ। বাট মানে আমাদের কাছে মনে হইতেছে গাড়ি আরো অনেক স্লো যাচ্ছে, মানে শো করতেছে 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু মনে হইতেছে 40 কিলোমিটার পার আওয়ার গাড়ি যাচ্ছে। আর গাড়িতে আমরা 2 জন আর ডেড বডি 3টা, বাট মনে হইতেছে যেন 4-5 জন আমরা গাড়িতে আসছি, বা গাড়িটা আরো লোড। তো শরীরটা একটু ভালো লাগতেছিল। তো ড্রাইভারের দিকে আমি তাকাচ্ছিলাম, ড্রাইভার বলতেছে ভাই আপনি অন্যদিকে তাকিয়ে কি করেন না, আপনি সামনের দিকে তাকিয়ে দেখেন, কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনার মতো করেন। তো আমি কানে হেডফোন লাগিয়ে মানে একটু চোখে তন্দ্রার মতো আসছিল, তো আমি মানে চেয়ারের সাথে করে শুয়ে রয়েছিলাম। তো কখন যে চোখে হালকা ঘুমে আসা পরে আমি বুঝতে পারিনি। তো একটু সামনে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে মনে হয় দেখে নাই, বা ও কি করছে আমি যেমন বলতে পারবো না। আইল্যান্ডের উপর দিয়ে ব্রেক না করে আপনার গাড়িটা স্ট্রেট সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এগিয়ে নিয়ে যাওয়ার পর আইল্যান্ডের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভূত হয়। আমার মাথাটা গিয়ে অ্যাম্বুলেন্সের যে ছাদের সাথে বাড়ি খায়। তো প্রচন্ড ব্যথা হয়। ব্যথা পাওয়ার সাথে সাথে ড্রাইভার জিজ্ঞেস করল কি হয়েছে, ভাই কিছু দেখেন না, না দেখলে থাক, সমস্যা নেই, কিছু হয় নাই, আমি ফলো করি নাই, ঘুম চোখে গাড়ি চালাইতেছি তো, যাক ব্যথা পার নাই তো। না বললাম যে না কোনো ব্যথা হতে পারিনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে থাকেন, আপনি জাস্ট শুধু সামনে দিকে তাকিয়ে থাকেন, আমরা সমস্যা নেই, একটু করেন আর দৌড়টা করেন, কোনো নেই। তো ও যখন দৌড়টা পড়ার কথা বললো বা যখন আমি ব্যথা পেলাম, তখন আমার কাছেও গাটা একটু ভালো লাগলো। আমি একটু বুঝতে পারলাম যে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। তখন ও যে সামনে যে আমাদের গাড়ির ভিতরে যে লুকিং গ্লাস বা মিরর যেটা বলি, ওইটা রুমাল দিয়ে ঢেকে দিল। বললাম এটা ঢাকতেছে কেন, আবার পিছনের দিকে তাকানো তো কেন, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন অথবা ঘুমিয়ে যান। তারপর আমার কিউরিসিটি তো বসত, আর শরীরটাও যেতে লাগতেছে, আর গাড়ির গতিবেগ যেখানে 90 কিলোমিটার পার আওয়ার ওইখানে গাড়ি যাচ্ছে 40 কিলোমিটারের নিচে। আর গাড়ি তখন আরো ওজন মনে হইতেছে, গাড়িতে আরো কয়েকজন উঠা বসছে এরকম লাগতেছিল। তো দেন আপনার আরেকটু সামনে যাওয়ার পর আবার ঝাঁকুনি প্লাস আপনার গাড়িটা প্রচন্ড ভার লাগতেছিল আর ঝাঁকুনি লাগতেছিল। এই কারণে আমি ড্রাইভারকে বললাম যে ভাই আমি তাহলে কি কোনো প্রবলেম নাকি, না ভাই কোনো প্রবলেম নাই। তারপর আমি বললাম যে তাহলে গাড়িটা একটু সাইড করেন, একটু চেক করে নিই। তো দেন গাড়িটা সাইড করলো। গাড়িটা সাইড করার পর আমরা পিছনে চেক করলে দেখলাম না সবকিছু এভরিথিং অলরাইট। তো আমরা একটু চা সিগারেট খেটে ওখান থেকে একটু রেস্ট নিয়ে দেন আবার গাড়িতে উঠি। গাড়ি স্টার্ট করার পর আপনার কুর্মিবাগ নামে ওইখানে একটা রোড আছে, কুর্মিবাগের উপরে আর একটু সামনে গেলেই ওইখানে আপনার একটা কবরস্থান আছে। কবরস্থানের একটু সামনে যখন যাই তখন গাড়িতে অদ্ভুত একটা আওয়াজ হয়ে আপনার গাড়িটা মানে স্টপ হয়ে সাথে সাথে, মানে স্টপ বলতে কি গাড়িটা স্টপ করতে বাধ্য হয় আমরা গাড়ি থেকে সাথে সাথে বললাম কি হয়েছে। পরে আমরা মানে বুঝতে পারলাম যে গাড়ির পিছন থেকে কোন একটা আওয়াজ হচ্ছে। তো আমরা তারপরে বললাম, ড্রাইভার বললো যে ভাই নিচে নামার দরকার নেই, বাইরে নামার দরকার নেই, আমরা গাড়ি আস্তে আস্তে চালিয়ে নি। তো তারপর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এবার পিছন থেকে শব্দ আসতেছিল, কেউ যেন দরজা নক করলে যেরকম শব্দ হয় এরকম নক করার শব্দ আসতেছিল। লাইক আপনার একবার একসাথে 3বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ, আবার দেন 3-4বার টোকা দিতেছে, তারপর আবার কিছুক্ষণ স্টপ। তো এরকম অবস্থা আমার খুব ভয় লাগতেছিল, আমিও আমার শরীরটাও খুবই লাগতেছিল। আমি বললাম যে ভাই কোনো প্রবলেম মনে হইতেছে, একটা কাজ করি, নাহলে আমরা কিছুক্ষণ ব্রেক নেই।
বলো ভাই ব্রেক নেওয়ার দরকার নেই, আমরা তো বেশি কিছুক্ষণ নাই, 1 ঘন্টা 1.5 চালালে মনে হয় চলে যাবো, আমরা কন্টিনিউ করি। আমরা আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে ইচ্ছা। তো ভাই আপনি মিররের দিকে তাকেন না, আপনি জাস্ট শুধু সামনের দিকে তাকিয়ে থাকেন। আরেকটু সামনে যখন যাই তখনই আমাদের সাথে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনাটা। আমাদের গাড়িটা হঠাৎ করে আপনার পিছনের যে ডেকের ইটা খুলে যায়, আপনার কফিনটা পড়ে যায়। এখন একটা অ্যাম্বুলেন্সের ডেক তো সম্পূর্ণ লক থাকে, আর ডেকটা লক যদি খুলতে হয় ভিতর থেকে খুলতে হবে অথবা চাবি দিয়ে বাইরে থেকে খুলতে হবে। তো কফিনটা যখন পড়ে যায় তখনই আমাদের শরীর আরো বেশি হয়ে যায়। আমরা সাথে গাড়িটা ব্রেক, যেহেতু 90 কিলোমিটার বা 80 কিলোমিটার পার আওয়ার গতি ছিল, আমরা প্রায় 10-15-20 গজ সামনে চলে যাওয়ার পর গাড়ি ব্রেক করার পর দেন লাশটা খোঁজা শুরু করি। আশেপাশে যা আছে দেখলাম যে না, লাশ কোথাও নাই। তো আমরা গাড়ির পিছনে ব্যাক করে আস্তে আস্তে খুঁজতেছি। এক পর্যায়ে দেখলাম যে লাশ আছে, বাট কফিনটার সাথে কফিনটা নাই। তো কফিনটা নাই দেখে আমাদের সবচেয়ে বেশি ভয় লাগছে। তো লাশটাই আমরা টাইনা রাস্তার পাশে পড়েছিল, রাস্তার মধ্যে উঠালাম। ওই আরেকটা কথা বলতে আমি মিস্টেকলি বাই মিস্টেক ভুল হয়ে গেছে, লাস্টের গলা কাটা ছিল। তো আপনার গলাটা জাস্ট জয়েন্ট ছিল, আপনার মনে হয় জয়েন্ট করে দিছে এখান থেকে। তো আমরা শুধু শরীরটা পাই, মাথাটা পাচ্ছি না। তখন আমরা ওই হাতে ওই ওনাদের এই যে অ্যাম্বুলেন্সের সাথে যে লাইট থাকবে, লাইট দিয়ে আশেপাশে খোঁজা হলো। প্রায় 5-7 মিনিট খোঁজার পর মাথাটা পাইলাম। বাট মাথাটা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, যে কাকড়া বা ইঁদুর টাইপের বা ইঁদুর মানে কোনো প্রাণী যদি কান বা নাক বা গলার যদি কোনো অংশ মানে খায়, মানে একটু করে খায়, ওইরকম মানে খাওয়া, কান নাক গলা এরকম একটু করে খাওয়া। তো এটা দেখে আমরা দুজনে একজন আর সাহস রাখতে পারলাম না, শক্তি রাখতে পারলাম না। জাস্ট মাথাটা ধরে আমার ড্রাইভারটা ওই মানে বডিটার কাছে ফিকে আমার ফেলে, আমরা রাস্তার উপর উঠে দৌড়ে একটা চায়ের দোকানে যাই। যার পর এখানে 3-4 জন বসা ছিল, ওনাদেরকে ডিটেলস বলার পর ওনারা বললো যে ভাই এই রাস্তাতে এমনি খারাপ, ঠিক আছে আপনারা আমাদের সাথে চলেন। তো দেন ওরা আমাদের সাথে আসলো। আসার পর আমরা আপনার ওই ডেড বডিটা দেখার পর ওনারা বললো যে আপনি একটা কাজ করেন, এখন তো বাজে 3-3:30 প্রায়, আর 1-2 ঘন্টা পরে আপনার আজান দিয়ে দিবে, আপনারা বডিটা রাইখা এখানে গাড়িটা রাইখা ওয়েট করেন, আজানের পর আপনার এখান থেকে রওনা দিন, আর রাত্রবেলা যেহেতু এখন আর যাই না। পরে আমরা ওইভাবেই মানে বডিটাকে ইটি করে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে ওই দোকানের সামনে রেখে সকাল যখন আজান দেয়, আজানের পর আমরা ওইখান থেকে চলে যাই। এই ছিল ঘটনা। আমি শুনছি আমার আব্বুর থেকে, এটা অনেক 2001-2 সালের দিকে। তা আমরা ছোট থেকে চট্টগ্রামে বড় হয়েছি। তো সেই সুবাদে ঈদের পরপর আব্বু আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে বাড়িতে আসছে। এই 2 দিন করার পর আব্বু আমাদের সবাইকে নিয়ে নানুর বাড়িতে আমাদের রেখে আসছে। তো কথা বলতে তো মামাদের সাথে আড্ডা দিতে দিতে রাত 11টা-12টা হয়ে গেছে আর কি। আর আমার আব্বুর বাড়ি থেকে আমার নানুর বাড়ি তো 40 মিনিট হাঁটলে 40 মিনিট। তা আব্বু আমাদেরকে রেখে, আম্মুকে রেখে হঠাৎ আমার আব্বুর কাছে কল আসলো বা খবর আসলো যে আমার দাদু খুব অসুস্থ। তো সেই সুবাদে আব্বু নানুর বাড়িতে না থেকে চলে গেলাম আমাদের বাড়িতে। তো বাড়িতে আসতে আপনার একটা সাঁকু পড়ে, মানে একটা খালের মতো একটা সাঁকু পড়ে। তো সাঁকুটা পার হয়ে আমাদের বাড়িতে আসতে হয়, আমার দাদুর বাড়িতে। তো তখন সাঁকুটা কাছাকাছি আসার পর আমার আব্বু কিছু সাউন্ড মানে একটু মানে এই সাপ যখন ব্যাঙিরে ধরে এরকম একটা মানে অন্যরকম একটা সাউন্ড ফিল করলো। তা আব্বু গুলা পাত্তা দেয় না। তা আমার বুয়া একটু কবিরাজ ছিল, তা আমার আব্বু একটু দোয়া কালাম পড়া শুরু করলো। তো সাঁকুটা ছিল আপনার বাঁশের। তো বাঁশ দিয়ে যখন আমার আব্বু যাইতেছিল, তো বাঁশটারে মানে সাঁকুটার অনেকক্ষণ মানে ঝাঁকাচ্ছিল, মানে আব্বুকে পানিতে ফালাই দেওয়ার জন্য। তা আব্বু অনেকক্ষণ আব্বু বুঝতে পারছে বিষয়টা স্বাভাবিক না। অনেকক্ষণ যাবত আব্বু মানে চেষ্টা করছে বাঁশটাকে ধরে রাখার জন্য, কিন্তু পারতেছে না। কিন্তু ওই সাইড থেকে দেখতেছে কোনো সময় বিড়ালের আওয়াজ করতেছে, কোনো সময় কুকুরের আওয়াজ করতেছে, মানে এক একটা সময় এক একটা রূপ নিচ্ছে আর কি। তা আব্বু যতটুকু সূরা কালাম পারে পড়তেছে, কিন্তু ছাড়তেছে না। মানে যথেষ্ট ট্রাই করতেছে আব্বুরে পানিতে ফলার দেওয়ার জন্য। অলরেডি আব্বু হাত ফসকে একটা হাত ধরা ছিল, পা গুলো পানিতে পড়ে গেছে। এরপরে ঝাঁকাইতেছে আব্বু, তখন মানে পারতেছে না। তা আব্বু যেই হোক কষ্ট করে ওই পারে গেছে। যাওয়ার পর আপনার পাশে একটা বাসজার ছিল, আমাদের বাসজার। মনে হচ্ছে যে বাসজারটা মানে একদম টোটালি মনে একদম ভাঙ্গা ছিল, ঘূর্ণিঝড় হইলে যেভাবে হয়
সেরকম একটা মানে অবস্থা সৃষ্টি হচ্ছে, মানে বাস যারের যে অবস্থাটা। তা আমার আব্বু বুঝতে পারতো, মানে খুব ভয় পাইতেছে, কারণ এতদিন চট্টগ্রাম ছিল, হঠাৎ করে বাড়িতে আসছে অনেক বছর পর, এরকম জিনিসটা সে আশা করেনি। তো তারপর আমার আব্বুর হাতে একটা কালো টর্চ লাইট ছিল অনেক বড়, তো একটা গরু আকৃতি ধারণ করলো। যে জিনিসটা আমার আব্বুর হাতে কোন কুকুর সাজছে, বিড়াল সাজছে, বিভিন্ন পশু পাখি সাজছে, এখন গরু, এক লাল একটা গরু সাজছে। আমার আব্বুর দিকে মানে গাড়ি দেওয়ার জন্য, মানে শিং দিয়ে আঘাত করার জন্য দৌড়ে আসতেছে। তো আমার আব্বু কি করলো, হাতে তার লাইটটা ছিল, সেই লাইট দিয়ে ওই গরুটার মাথায় মারে। তো মাথায় মারার পর জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, মানে জিনিসটা মানে পলকের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হওয়ার পর থেকে সাউন্ডটা আবার করতেছে, মানে ভ্যানিশ হওয়ার পর থেকে মানে আওয়াজ সাউন্ডটা আবার করতেছে। তো আমার আব্বু দৌড় দিয়ে পাশে একটা মানে ইয়েতে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে মানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তো মহিলারা ধরাধরি করে মানে রুমে নিছে। সকাল আব্বু সেন্স ফিরার পর এই কাহিনী বলছে। তো আমার দাদু আবার কবিরাজ ছিল, তো উনি আবার আমার আব্বুর তাবিজ দেওয়ার পর এরপরে কোনো ঘটনা, মানে কোনো ক্ষতি হয় নাই, এরপর থেকে আব্বু স্বাভাবিক। এ ছিল ভাই রাসেল ভাই আজকে আমার 2 বছর আগে। সময়টা ছিল 2017 সাল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমরা 4-5টা ফ্রেন্ড, আমরা একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম। সেইখানে আমরা যে 5 জন ফ্রেন্ড ছিলাম, তার মধ্যে ছিল 2 জন মেয়ে আর ছিল 3 জন ছেলে। তো একদিন আমাদের স্যার একটু লেট করে আসার কারণে আমরা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম। তো তার মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ঈশা। মেয়েটা বলতেছিল যে ও নাকি কিছু একটা ফিল করে, যে ওর আশেপাশে কেউ আছে, ও মাঝে মধ্যে চিল্লানোর আওয়াজ পায়, বা এরকম যে ওর বাসার উপরের তালা, যেটা অনেকদিন যাবৎ বন্ধ করেছিল, সেখানে হয়তো মানে কোনো ফ্যামিলি মেম্বার্স এখনো আছে, সেখানে বাচ্চার দৌড়াদৌড়ি, ফ্যামিলির নয়েজ এক্সেট্রা এক্সেট্রা সে শুনতে পায়। কিন্তু সে পরের দিন সকালবেলা উঠে যখন তার মাকে যখন সব ঘটনা বললে পরে তার মা বলে যে না, তার মা কিছু শোনে না, ইনফ্যাক্ট তার বাবাও কিছু শোনেনি, পুরো বিল্ডিং এর কেউ কিছু শোনে না, শুধুমাত্র ওই সব সময় শোনে। তো তখন আমাদের বলেছিল যে, আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে উপরের রুমটা কি জন্য বন্ধ, তখন সে বলেছিল যে তার উপরের রুমটা বন্ধ কারণ তাদের ওই রুমে প্রায় তারও 2 বছর আগে, I mean 2015 বা 16 সালের দিকে, হয়তো ওই রুমে কেউ একজন, কোন একটা মেয়ে সুইসাইড করছিল ফাঁসিয়ে। তো যার কারণে তারপর থেকে ওই রুমে আর কাউকে উঠতে দেওয়া হয় না, ওই রুম সবসময় অফ থাকে। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মোনায়েম, আমরা দুজন ওইটা নিয়ে অনেক মজা নিলাম। আমরা দুজন বললাম যে না, এগুলা কিছু না, তুই আমাদের ভয় পাওয়ানোর জন্য এগুলো বলতেছিস, এক্সেট্রা এক্সেট্রা, অনেক মজা নিলাম। তখন ও বললো যে ঠিক আছে, তাহলে তোরা যদি এগুলো দেখতে চাস, একদিন আমার বাসায় থাক, আমার বাসায় থাকলে তোরা বুঝতে পারবি, তোরা জিনিসটা হয়তো তোরাও ফিল করতে পারবি। তো তখন আমি আর মোনায়েম দুইজনে চিন্তা করলাম যে কি করা যায়, ওরা বললাম যে ঠিক আছে, তাহলে একদিন থাকি। তো বিষয়টা, এই ঘটনাটাও আবার আমাদের একটা বড় ভাই আরাফাত হোসেন হৃদয় ভাই, ওনার সাথেও শেয়ার করলাম। তো উনিও বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একদিন গিয়ে থাকো, থেকে দেখো কি হয়। ওরা আমি আর মোনায়েম একদিন একটা ডেট ঠিক করলাম যে আমরা একদিন যাবো, এখানে গিয়ে তারপর থাকবো। আমাদের ফ্রেন্ড ঈশাকেও আমরা বললাম যে আমরা অমুক দিন আসতেছি। তো আমরা দুজনেই আমাদের বাসায় কিছু জানাইনি, কিছু না জানাই জাস্ট এমনিতেই নর্মালি আমরা বলছি যে আমরা বাইরে থাকবো। তো সেই রিজনটা নিয়ে আমরা ওখান থেকে এসে আমাদের ফ্রেন্ডের বাসায় এসেছি। তো তার আগে আমরা আবার ঈশাকে বলে রাখছিলাম, আমি আর মোনায়েম, যে আমরা দুজন ওই রুমটাতেই থাকবো যে রুমটাতে তালা বন্ধ করা আছে, যে মেয়েটা সুইসাইড করছিল। আমরা বলছিলাম ওইটা হচ্ছে ঈশাদের নিজস্ব বাসা। দ্যাটস আমি বলছিলাম যে ওর বাবার থেকে যাতে যেভাবে হোক চাবিটা কালেক্ট করে আমাদেরকে দেয়, আমরা ওইখানে থাকবো। তো আমরা রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমি আর মোনায়েম দুজনেই আমাদের ফোন, সাথে একটা টর্চ লাইট, কিছু খাবার এক্সেট্রা এক্সেট্রা সবকিছু নিয়ে আমরা রুমের মধ্যে গেলাম। তালা খুলে আমরা রুমের মধ্যে গেলাম। অনেকদিন রুমটা বন্ধ থাকার কারণে রুমের মধ্যে অনেক ময়লা ছিল, সেগুলো মোটামুটি নিজেদের কাছে যেগুলো ছিল, মানে যন্ত্রপাতি ছিল আমাদের, সেগুলো দিয়ে আমরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর আমরা ওখানে একটা শোয়ার জন্য একটা করলাম যে আমরা এখানে রাত্রে শুয়ে তারপর কাটাবো। তো নিচে থেকে আমরা একটা লাইট আনছিলাম, যাতে লাইটটা চালায় আমরা কিছুক্ষণ থাকতে পারি, আর একটা টেবিল ফ্যান আনছিলাম আমাদের ঈশার বাসা থেকে, ফ্রেন্ড যে ঈশা, ওর বাসা থেকে। তো তারপর আমরা সেখানে আমি আর মোনায়েম রাত্রেবেলায় দুজন গল্প করি। গল্প করতে 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 দুজন বিভিন্ন ধরনের কথা বলতে বলতে ফোনে ইউটিউব নেট চালাইতে চালাইতে প্রায় 2টা বাজে। তখন আমি আর মোনায়েম চিন্তা করি যে রাত প্রায় 2টা বাজে, তো এখন ঘুমানো উচিত, কারণ পরের দিন আবার স্কুল আছে, স্কুলে যাইতে হবে, স্কুল তো মিস দেওয়া যাবে না।
পরে আমি আর মোনায়েম দুজন ঘুমানোর জন্য রেডি হচ্ছি, এমন সময় হঠাৎ করে আমাদের রুমের লাইট জ্বালানো ছিল, হঠাৎ করে রুমের লাইট অফ হয়ে গেল, আমাদের যে টেবিল ফ্যানটা চলতেছিল টেবিল ফ্যান অফ হয়ে গেল। তো দুজন একটু চিন্তার মধ্যে বললাম, তারপর আবার চিন্তা করলাম যে না, লোডশেডিং স্বাভাবিক, এটা হইতেই পারে, এটা ব্যাপার না। পরে দুজনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলাম। যখন ফ্ল্যাশ জ্বালানোর জন্য আমরা ফোনটা অন করি, দুইজনের একজনের ফোনেও তখন টোটালি চার্জ ছিল না। যেখানে আমরা 5 মিনিট আগেও দেখলাম যে আমার ফোনে 70% চার্জ আছে আর মুনাইমের ফোনে 80% চার্জ আছে, তারপরেও সেখানে আমরা পরে দেখতে পাই যে আমাদের ফোন অন হচ্ছে না। একটু চিন্তার মধ্যে পড়লাম। তারপরে যখন আমাদের সাথে যে টর্চটা ছিল, সেই টর্চটা অন করার জন্য আমরা যখন টর্চটা অন করি, সেটা অন হচ্ছে না। তখন আরো বেশি আমাদের মধ্যে একটা ভয় কাজ করলো যে কি হচ্ছে আমাদের সাথে এটা। তো সাডেনলি আমরা এরকম করতে পারি যে আমরা দুইজন ছাড়াও হয়তো আমাদের রুমের মধ্যে আরো কেউ আছে। তখন পুরা রুম অন্ধকার, আমরা বুঝতে পারতেছি না কিছু, যে এখানে তো কোনো কিছু দেখাও যাচ্ছে না, আমাদের ফোন অফ, টর্চ অফ, আমরা কোনো কিছু দেখতেও পারতেছি না। এখানে যে কোনোভাবে দেখবো যে আমাদের এখানে কেউ আছে কিনা আমরা দেখতে পারতেছি না। তো আমরা আস্তে আস্তে জানালার দিকে যখন আসলাম, জানালার দিকে বাইরে তাকায় দেখি যে সব জায়গায় কারেন্ট আছে, সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, বাট আমাদের রুমটার মধ্যে লোডশেডিং। তখন হঠাৎ করে আমরা আবার এরকম সাউন্ড পাই যে আমরা যেই ইসে ছিলাম সেটা ছিল 6 তলা, তার উপরে হচ্ছে ছাদ। তো ওই বিল্ডিং এর ছাদে অনেকজন মানুষ একসাথে হাঁটাহাঁটি করতেছে। ইনফ্যাক্ট এরকম যে একটা মাঠে যদি ফুটবল খেলা হয় তাহলে সেখানে অনেক প্লেয়ার থাকে, আর সেই ছাদেও এরকম মনে হচ্ছে যে হয়তো উপরে ফুটবল খেলা হচ্ছে। তো দুইজনে চিন্তা ভাবনা করলাম যে এত রাত্রে তো ছাদে এত মানুষ আসার কথা না। তারপরও মোটামুটি একটা করলাম যে হয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তারপর আমরা যে রুমটা ছিলাম, আমাদের ফ্ল্যাটেই, আমাদের রুম থেকে পাশের রুম থেকে আমরা সাউন্ড পাই যে সেখানে কোনো একটা মহিলা তার মেয়েকে শাসন করতেছে, অনেক অনেক বকাঝকা করতেছে, কোনো একটা রিজনের কারণে অনেক বকাঝকা করতেছে। আমি আর মনে হয় দুজনের হাত ধরলাম, দুজনের হাত ধরে পাশের রুমে যাওয়ার জন্য ট্রাই করলাম। গিয়ে দেখলাম কিছু নাই ওখানে, কিছুটা বাইরের থেকে আলো এসে কিছুটা দেখা যাচ্ছিল, তখন আমরা দেখলাম যে না, ওখানে কিচ্ছু নাই। তারপর সেইখান থেকে আমি আর মনে চিন্তা করলাম যে না, এখন আর এই রুমে থাকা যাবে না, যদি এখানে থাকি আমাদের সাথে আজকে রাত্রে হয়তো অনেক খারাপ কিছু হইতে পারে। তো বাইরে যাওয়ার জন্য ট্রাই করলাম। বাইরে যাওয়ার জন্য যখন ট্রাই করলাম তখন দেখলাম যে আমাদের যে মেন যে দরজাটা, সেটা কোনোভাবেই আমরা অন করতে পারতেছি না। আমরা যে খুলে যে বাইরে যাব, এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। দরজা খোলা ট্রাই করলাম, জানালা খোলা ট্রাই করলাম, কোনোভাবেই কোনো জানালা বা দরজা, কোনো লক আমরা খুলতে পারতেছি না। তখন কি করব, দুজনে চিন্তা ভাবনা করলাম। দুইজনে আবার আমরা আগে যেখানে বেড করছিলাম ওখানে কোনো মতে ফিরে এসে দুইজনে মিলে যতটুকু আমরা সূরা, তারপর হচ্ছে দুরূদ শরীফ, যা এক্সেট্রা আমরা যা জানতাম সবকিছু পড়া শুরু করলাম। দুইজনে পড়লাম। দুইজনে অনেকটা ঘাবড়ে গেছিলাম। ইনফ্যাক্ট দুইজন রাতে সেই সময় অনেকটা ঠান্ডা পড়ে গেছিল। হয়তো সেই সময় 4টা থেকে 4:30 বাজে, এরকম আমাদের সাথে আরো হচ্ছে। বিভিন্ন সময় মনে হচ্ছে যে আমাদের পাশ দিয়ে কেউ ঘুরতেছে, বিভিন্ন সময় মুনাইমের মনে হচ্ছে ওরে কেউ ডাকতেছে, আমার মনে হচ্ছে আমার পাশ থেকে আমার কেউ ফিস ফিস করে কোনো কথা বলতেছে। এরকম হইতে 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 একটা সময় আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে। যখন আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে তখন চিন্তা করি যে না, এখন হয়তো আমরা কিছুটা সেফ, এখন আর কোনো মতেই রুমের মধ্যে থাকা যাবে না। তখন অনেক চেষ্টা করে, অনেক রুমে অনেক ধাক্কাধাক্কি করে, অনেক কিছু ট্রাই করে, অনেকক্ষণ ট্রাই করার পরে রুমের দরজাটা খুললো। যখন খুললো, আমি আর মুনাইম আমাদের দুইজনের ফোন আর টর্চটা নিয়ে একটা দৌড় দিই। এক দৌড় দিয়ে আমাদের ওই বাসার থেকে কিছুটা সামনে একটা মসজিদ ছিল, আমরা এক দৌড়ে মসজিদে যাই দুইজনেই। মসজিদে যাওয়ার পরে দুইজনে উজু করে ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর আমরা হুজুরের সাথে কথা বলি, হুজুরকে সবকিছু বলি ডিটেলসে ঘটনাটা। হুজুরকে বলার পরে হুজুর আমাদেরকে ঝেড়ে দেয়, হুজুরা যেভাবে ছাড়ে সেভাবে ঝেড়ে দেয়। ঝেড়ে দেওয়ার পরে বলে যে তোমরা ওই বিল্ডিং এর আশেপাশে কখনো যেও না, আর এইগুলা অনেক সময় থাকে, তো এইগুলার সাথে এরকম মজা করা ঠিক না, নিজের লাইফ নিয়ে এরকম রিস্কির ভিতরে যাবা না কখনো। তারপর আমরা দুইজন সকালবেলায় বাসায় চলে আসি, আমাদের যার যার বাসায় চলে আসি। বাসায় আসার পরে গোসল করে আমাদের তখন আর শরীরে এতটুকু শক্তি ছিল না যে আমরা তখন আবার স্কুলে যাব। তো আমরা যার যার মতো বেডে শুয়ে পড়ি। তারপর থেকে প্রায় 1 সপ্তাহ মতো আমাদের দুইজনেরই জ্বর ছিল। 1 সপ্তাহ পরে আমরা যখন সুস্থ হয়ে আমরা যখন স্কুলে ব্যাক করি, তখন আমাদের ফ্রেন্ড ঈশা, যার বাসায় আমরা ছিলাম, সে আমাদেরকে বলে যে তোরা সকালবেলায় আমার দরজায় নকও করলি না, কোনো কিছু করলি না, তোরা আমার বাসার সামনে চাবিটা দিয়ে চলে গেলি, এটা তো ঠিক হলো না, আমার তো একবার ভুলে যাবে। আমি চিন্তা করতেছিলাম তোরা এই 7 দিন স্কুলে আসলি না, কিন্তু আমরা কিন্তু ভাইয়া ওই
চাবিটা লকও করি নাই বা রুমটাও লক করি নাই, আমরা জাস্ট দরজা খুলে আমরা দৌড়ে চলে আসছিলাম। আসলে পরে এই জিনিসটা আমাদের কাছে অনেকটা অবাক লাগে যে আমরা যেখানে দৌড়ে রুম থেকে চলে আসছিলাম সেখান থেকে কিভাবে দরজা লক হয়। আবার টেবিল ফ্যান, ইনফ্যাক্ট যে লাইটটা আমরা নিয়ে আসছিলাম, টর্চ লাইটটা নিয়ে আসছিলাম, সবকিছু ওইখানে, ওই বাসার ওইখানে ছিল। তো এই জিনিসটা আমাদের আসলে অনেক অবাক লাগে যে আমরা যেগুলো নিয়ে আসি না, যেগুলো সবগুলো রুমের মধ্যে রেখে আসছিলাম, সেগুলো কিভাবে আবার ওর বাসার সামনে আসে। তারপর থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত ওই ঘটনাটার ব্যাখ্যা আমরা পাইনি। ইনফ্যাক্ট যখনও ঘটনাটা মনে হয় তখনই নিজের মতো অনেক ভয় লাগে এখনো, যে আসলে কত খারাপ একটা সময় কাটাইছি। তো এই ছিল আমার। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমি বর্তমান মহাখালীতে থাকি। বেশি কথা না বলে আজকে আমি আমার কাহিনীতে চলে যাচ্ছি। কাহিনীটা হচ্ছে 2015 সাল। 2015 সালে 16 সালে আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো সেই সুবাদে 2015 সালে আমি হোস্টেলে উঠেছি, রোজার পর ঈদের পর। তো হোস্টেলের কাহিনী বলতে কিছু কথা বলা হচ্ছে। আমাদের হোস্টেলটা ছিল বাড়ির ভিতরে, ওইখানে থাকার সিস্টেম ছিল কিন্তু খাবারের কোনো সিস্টেম ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার আনতো, আর আমি পাশে একটা কলেজে হোস্টেল ছিলাম, ওইখান থেকে খাবার আনতাম। তো আমাদের 6টা রুম ছিল। প্রথম নম্বর রুমে স্যার থাকতো, আর বাকি 5টা রুমে আমরা স্টুডেন্ট থাকতাম, তারপর একটা স্টোর রুম। তারপর আমি কাহিনী চলে যাচ্ছি। ঈদের পর স্যার, তখন আমাদের যে গার্ড স্যার ছিল তখন তিনি আসেনি। তো সবাই আমরা 2 নম্বর রুমে বসে সবাই আড্ডা দিতেছি, অনেকক্ষণ গান নাচ অনেকক্ষণ করার পরে রাত তখন 11টা মেবি বাজে। তো আমার একটা ফ্রেন্ড ওয়াশরুমে পাইছে, ওয়াশরুমে যাচ্ছে। তো ওয়াশরুমে যাইতে হলে ওই স্টোররুমটা ক্রস করতে হয়। সে যাওয়ার পথে একটা বাচ্চার কান্না তার কানে লাগে আর কি। সে প্রথমে পাত্তা না দিয়ে চলে গেছে, তারপর ওয়াশরুম করাও তো আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকতেছে। তো সে সেই সুবাদে পিছনে তাকানোর পর দেখতে 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কান্না করতেছে। সে একটা দৌড় মেরে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেছে। আমরা সবাই ধরাধরি করে ওর বিছানার উপর নিলাম, মাথায় বালতিতে পানি ঢাললাম। ঢালার পর আমরা তার থেকে কাহিনীটা শুনি। শোনার পর থেকে আমরা প্রত্যেকজন প্রায় 25 জন স্টুডেন্ট ছিলাম, সবাই ভয় পেয়ে গেছি। তারপর নিত্য নতুন আমাদের এই প্রবলেমটা হইতেছে। হঠাৎ করে দেখতেছি যে আপনার ওই রাতে প্রবলেমটা বেশি হতো। আর আমাদের স্যার যিনি ছিলেন 10টা বাজে, তিনি তার বাসার পাশে ছিল বিদায় তিনি চলে যেতেন হোস্টেল থেকে। হঠাৎ করে রাত 10টা বাজে দেখা যেত যে হঠাৎ করে আপনার টিনের উপর কিছু পড়তো, মানুষের মতো একটা থাপ করে আওয়াজ হতো। তারপর মানুষ যেভাবে হাঁটে সেরকম আওয়াজ হতো। আর বিশেষ একটা ঘটনা হচ্ছে যে আমরা খাবার যেহেতু আমাদের সুবিধা ছিল না, আমরা রাত্রে কেক নিয়ে আসতাম সকালে খাওয়ার জন্য। দেখা যাইতো যে আমরা কেক আমাদের যেই ব্যাগে রাখতাম, তালা দিয়ে রাখতাম। কেক থেকে ব্যাগে প্যাকেট ছিল, কিন্তু প্যাকেটের ভিতরে কেক কোনো সময় থাকতো না। এটা মনে করতাম যদি ফ্রেন্ড সার্কেল খেয়ে ফেলতো, এমন না। কেকের প্যাকেট থাকতো কিন্তু কেকের ভিতরে কেকটা থাকতো না। তো একদিন ঝগড়ার বিবাদে আমাকে 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হয়। তো এই রুমটা দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর আমি আমার একটা ফ্রেন্ড ছিলাম, তো ওই 4 নম্বর রুমে যাওয়ার পর থেকে আমার সাথে এই কাহিনীটা হয়েছে। তো ওই রুমে যাওয়ার পর যে আমার একদম দুই দিকে দুই সাইডে আমরা দুজন থাকতাম। ওই রুমে 4 জন থাকতে পারতাম, কিন্তু কোনো সময় আমরা 4 জন ছিলাম না, 2 জনই স্যার রাখতো। কেন রাখতো স্যার সেটা ভালো জানতো। তা আমি রাত যখন হইতো তখন ফিল করতাম যে আমার পাশে কেউটা আছে। এটা আমি ফিল করতাম যে আমার পাশে ফিল করতাম যে পাশে কি যেন আছে। আর প্রচুর একটা মহিলার কান্নার আওয়াজ শুনতাম, মাঝে মধ্যে ঝুমুরের আওয়াজ, বা মাঝে মাঝে খুব চিৎকার করে কান্না। এটা দিকে আমি নিতান্ত খুব ভয় পাইতেছি। তারপর আমি ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, তারা নাকি সেটা শুনতেছে। তো তারপর আমি এটা পাত্তা না দিয়ে নিত্য হইতেছে, আমি তার পাত্তা দিতাম না। একদিন যে আমার রুমমেট ছিল সে বাড়িতে চলে গেছে, তো আমি রুমে একা ছিলাম। সবাই আড্ডা মাড্ডা দিলাম, স্যার যাওয়ার পরে খাওয়া দাওয়া হইলো, সবাই ঘুমাইতে পড়তে 12টা বাজলো। সবাই রুমে চলে গেছে, আমি আমার রুমে একা শুয়েছি। তো মনে হয় আধা ঘন্টা আমি ঘুমাইনি। আমি ফিল করতেছি একটা কান্না আমার কানে বাজতেছে। তা আমি এটা পাত্তা না দিয়ে আমি একদম চোখ বন্ধ করে হাত মুখ শুয়ে আছি। আমি কিছুক্ষণ পরে ফিল করতেছি আমি ভাসতেছি, এরকম কিছু ভাসতেছি আমার মনে হচ্ছে।
তারপর আমি চোখ খুললাম। তো চোখ খোলার পর আমি যা দেখলাম তা আসলে আমি কোনো সময় দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একটা সাদা পরা মানে কাপড় পরা এক মহিলা, তার মুখটা খুব বিবর্ষ ছিল, দাঁতগুলো মনে হয় মানে কিছুটা খাইছে, খুব রক্তাক্ত, চোখগুলো চোখের জায়গায় নেই, আর চুলগুলো মনে হয় সাপের যেভাবে যেভাবে প্যাঁচে ওইরকম আর কি। তা আমি যতটুকু দোয়া জরুর মানে পরে আমি পড়তেছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। হাত পা লাগার খুব ট্রাই করতেছি, হইতেছে না। মানে চিল্লা দেওয়ার মানে ট্রাই করতেছি, কিছু হইতেছে না। অনেকক্ষণ যাবত এরা হইতেছে। তারপর হঠাৎ করে মানে আমি দেখতেছি আমি না হাত পা লাড়তে পারছি, চিল্লান দিলাম। চিল্লান দেওয়ার পর আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসলো, দরজা ভাঙলো, ভাঙার পরে আমার পানি টানি ঢাললো, তারপর আমি ঠিক হইলাম। তারপর আমি আমার আগে যারা ছিল আমাদের হোস্টেলে, আমি বড় ভাইদেরকে জানালাম যে ভাই আসলে এই কাহিনী ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা। তো উনি আমাকে বললো যে 4 নম্বর রুমে আমরা যখন ছিলাম তখন 4 নম্বর রুমটা খুব অফ ছিল, তোমরা হয়তো বা স্টুডেন্ট বেশি সেই জন্য হয়তো বা খুঁজতো, কিন্তু 4 নম্বর রুমটা কিসের জন্য বন্ধ ছিল আমরা জানতাম না, হয়তো বা কিছু আছে। আর আমরা কিছু মানে আন্দাজ করছি যে এই রুমে কিছু না আছে, কিন্তু স্যার আমাদেরকে কোনোদিন বলেনি। তা আমরা প্রতিনিয়ত আপনার এই কান্না বা মানে আমার সাথে মানে নিত্য মানে এটা হইতেছে, বাচ্চার কান্না বা মহিলার হাসি ঝুমুরা মানে আমার সাথে হইতেছে। তো হওয়ার পর আমি আমার আব্বুকে জানালাম। তো আব্বু আবার এক হুজুরের সাথে কথা বললো, হুজুরকে নিয়ে তো আমি আমার হোস্টেলে একদিন গেলাম। যাওয়ার পরে উনি অনেকক্ষণ মানে আমার হোস্টেলটা ঘুরলো, ঘোরার পর আমার থেকে জানলো, আমার ফ্রেন্ড থেকে জানলো। জানার পরে উনি আমার কিছু বললো না, তা আমার আব্বুকে বলছে আর কি। তা আমার আব্বু থেকে আমার শোনা যে দীর্ঘদিন প্রায় অনেক বছর আগে এটা একটা মহিলা হোস্টেল ছিল, এটা একটা লেডিস হোস্টেল ছিল। তো একটা মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তানের মা হয়ে গেছিল। তো এখানে বাচ্চারা অনেকদিন সে বাড়িতে যায় না, এখানে বাচ্চারা প্রসব করছিল। তারপরে তার যে বয়ফ্রেন্ড ছিল সে তার এই বাচ্চাকে স্বীকার করেনি। তো 2-3 মাস যাওয়ার পর সে যখন তার ওই বয়ফ্রেন্ড তার বাচ্চাকে স্বীকার করতেছে না, তারপর নাকি সে তার বাচ্চাকে নিজের হাতে হত্যা করে নিজে ওই 4 নম্বর রুমে আমি যে বেডে ঘুমাইতাম ওই বেডের উপরে সে ফাঁসি দিছে। তারপর নাকি মানে তারপর থেকে নাকি হোস্টেলে মানে অনেকদিন বন্ধ ছিল, কারণ তারপর থেকে নাকি তার আত্মা বা লেডিস হোস্টেল অনেক বছর অফ ছিল, এটা প্রায় 15 বছরের মতো। তো অফ থাকার কারণে তারপর আমাদের আগের যারা 2 বেশ সিনিয়র ছিল তাদের থেকে স্টার্ট হয়েছে, কিন্তু তাদের সময় 4 নম্বর রুমটা অফ ছিল। এটা আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ওই রুমে ছিলাম আর কি। এই হচ্ছে ভাই। আসসালামু আলাইকুম, আমি আবিরা, আমি চিটাগাং থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমার সাথে ঘটা। এটি ঘটেছে গত মঙ্গলবার। আমি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমাকে রাত্রিরে পড়তে হয়। তো আমি পড়তে পড়তে দেখা যাচ্ছে যে 1টা বেজে গেছে, সাডেনলি কারেন্টটা চলে যায়। কারেন্টটা চলে যাওয়ার পরে আমি চিন্তা করছি আর তো পড়ে লাভ নেই, কারেন্ট চলে গেছে, তো পড়বো না। এমন করে আমি ঘুমের প্রিপারেশন নেই। ঘুমের প্রিপারেশন নেওয়া বলতে গেলে দোয়া পড়তেছি, এরকম আমি সাডেনলি খেয়াল করলাম যে আমার আশেপাশে অনেকক্ষণ সাউন্ড হচ্ছে। লাইক মামির রুমে ফ্রিজ আছে, ফ্রিজের দরজা ওপেন আর অফ হচ্ছে এরকম। সেদিন আনফর্চুনেটলি বাসায় কেউ ছিল না, বাসায় আমরা 2 বোন আর আমার মামি থাকি। তো দরজা খুলছে আর বন্ধ করছে এরকম, আমি চিন্তা করলাম যে হয়তো আমি ভুল শুনছি। তারপরে চিন্তা একবার চেক করে আসি। তো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আমি দিয়ে ওইখানে আমি গেলাম, যার পরে দেখলাম যে ফ্রিজটা ওপেন। তো চিন্তা করলাম যে আমি কখন খুললাম বা কখন খোলা ছিল খেয়াল করলাম না, আমি ওটা অফ করে দিলাম। আমি ওটা অফ করে রুমে, আমি ড্রয়িং রুমে ঘুমাই, ড্রয়িং রুমে এখানে খাট আছে, এখানে ঘুমাই। তো ড্রয়িং রুমে এসে বসে শোবো, তখনই আমি খেয়াল করলাম যে আপুর রুমে কেউ দরজাটা বন্ধ আর খুলছে, এরকম একটা অবস্থা। তখন আমি ভয় পাইনি, আমি জাস্ট কিচেন রুমে যাই, মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ফার্স্টে কিচেন রুমে যাই। কিচেন রুমে গিয়ে দেন ওই রুমে যাই, একটা বটি হাতে নিয়ে ওই রুমে যাই, কজ জানি না কখন কি হতে পারে। তো দেখলাম যে সবকিছু নর্মাল, দরজাটাও খোলা। দেন আবার জানালা গুলো চেক করলাম যে খোলা আছে কিনা, দেখলাম যে না, সবকিছু ঠিকঠাক আছে। আমি আবার শুতে চলে যাই, আবার সে একসাথেই
ফ্রিজ খোলার সাউন্ড হচ্ছে, দরজা তিনটা বন্ধ আর খুলছে কিচেন রুমটা। আমি তখনই ভয় পাই, চিন্তা করলাম যে পাশের বাসাতেই আমার মামি, আরেকটা মামি থাকেন। চিন্তা করলাম যে তাড়াতাড়ি কাছে যাই। সাডেনলি আমি খেয়াল করলাম যে আমার পুরো 2 পা অবশ হয়ে গেছে। দেন আমি বললাম যে না, কিছু খারাপ কিছু হচ্ছে, আমাকে দোয়া পড়তে হবে। তো আমি আয়াতুল কুরসি পড়ার ট্রাই করি, দেখলাম যে না, আয়াতুল কুরসি আমি ভুল পড়ছি। তো চিন্তা করলাম যে নার্ভাস হয়ে গেছে, তাই এমনটা হচ্ছে। আমি অনেককেই কল দিলাম, রাতের প্রায় 2টো বাজে, কেউ অতটা খেয়াল করেনি সম্ভবত। তো আমি যেগুলো ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকে আমি আমার স্যারকে নক দিলাম যে স্যার আমার এমন একটু প্রবলেম হচ্ছে, আপনি আয়াতুল কুরসিটা একটু লিখে দেন। স্যার বললো যে কি হয়েছে? আমি বললাম আমি সব ঘটনা পরে বলবো, আপনি একটু লিখে দেন। তো স্যার লিখে দিল। লিখে দেওয়ার পরে আমি ফার্স্টে পড়াপড়ি চিন্তা করলাম যে, দেখলাম যে না, সাউন্ডগুলো একটু বন্ধ হয়েছে। যেহেতু খারাপ কিছু হয়েছে, আমি আয়াতুল কুরসিটা জোরে জোরে পড়ি। আয়াতুল কুরসিটা জোরে জোরে পড়া শুরু করি। পড়াশোনা সবকিছু নর্মাল, আমি সব দোয়া কালাম করে ঘুমাই যাই। এর পরের দিন সকালে আমি কলেজ, কোচিং এমন এগুলো করতে করতে রাতের 7টা বেজে যায়। আমি ঘরে আসি, ঘরে এসে শাওয়ার করি। শাওয়ার করে এসে আমার কাজিনরা পড়ে আমার কাছে, তো তাদেরকে পড়াই। এইভাবে পড়তে পড়তে রাতের প্রায় 12টা বাজে। দেন আবার সে সাউন্ড, দরজা খুলছে, অফ করছে। এবার তো এইসব সাউন্ড হতে হতে চিন্তা করলাম যে না, এগুলো নেওয়া যাবে না। আমি তাড়াতাড়ি করে উজু করে তাহাজ্জুদে নামাজ পড়ি। তাহাজ্জুদে নামাজ পড়ার পর তখন আমার ফিল হচ্ছে আমার আশেপাশে কেউ একজন আছে। তারপরে উজু করা অবস্থায় ছিলাম, তাই আল্লাহর মধ্যে কিছু হয়নি। আমি আবার ঘুমিয়ে যাই। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে মামিকে বললাম যে মামা এই প্রবলেম হয়েছে, এটা সলভ করা দরকার। তো আমার মামা বলছে তুমি আগে বলোনি কেন যে প্রবলেমটা হচ্ছে, 2 দিন ধরে প্রবলেমটা হচ্ছে। তো আমি বললাম যে আচ্ছা মামা, বলি নেই, রাতের বেলা সবাই ভয় পাবে এরকম কিছু একটা চিন্তা করে আমি বলি নেই, বাট প্রবলেমটা সলভ করা দরকার। তো মামা মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন। উনি বিল্ডিং এ ঢুকবেন না, বলতেছে কি না এখানে প্রবলেম আছে, আমি বিল্ডিং এ ঢুকবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করে দাও। তো বাইরে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। দেন এরকম করার পর হুজুর বলতেছে কি তুমি কি ছাদে যাও দুপুরে বা রাতে? আমি বললাম যে হ্যাঁ হুজুর, আমি দিনের বেলা যাই না, রাতের বেলা মাঝে মধ্যে 1-2 বার এইভাবে যাই। তো বলে রাখি যে আমাদের নানু বাসার বিল্ডিংটা 4-5 তলা কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এখনো কমপ্লিট না, জাস্ট পিলার আর ছাদটাই দেওয়া হয়েছে। তো এরকম আর 3 তলা পর্যন্ত কমপ্লিট। তো হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি ছাদে গেছো, এখানে 2টা জিন থাকে, জিনগুলো খারাপ, তারা অনেকদিন ধরে সুযোগ খুঁজতেছিল বা সুযোগটা পায়নি, কালকে আর পরশু সুযোগটা পেয়ে গেছে খুব ভালোভাবে। তা আমি বললাম যে এই প্রবলেমটার সমাধানটা কি হবে? তো বলে হ্যাঁ সমাধান আছে, রাতের একটা গরু জবাই করে রাতের বেলা 1 বাটি রক্ত 3 রাস্তা মোড়ে রেখে আসতে হবে, আর 1 বাটি রক্ত 4-5 তলে রেখে আসতে হবে, 2টা বাটি, টোটাল 3টা বাটি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে যে গরুটা জবাই হবে গরুটা দিয়ে মিসকিনকে খাওয়াই দিতে বলছে। তো ওই কাজটাই করলাম। আব্বুকে বলা হলো, আমার আব্বুকে বলা হলো, মামা সবকিছু শেয়ার করে। তো আব্বু কি করে একটা গরু নিয়ে আসে, 1 কালারের বলছিল, গরু নিয়ে এসে গরুটা জবাই করালো। জবাই করার পরে রক্তগুলো আমাকে মাঝরাতে 2টার দিকে 3 রাস্তা মোড়ে দিয়ে আসতে হবে। তো আমি এটা করতে যেতে আব্বু বারবার জিজ্ঞেস করে, যেহেতু আমি ছোট, আমি জিজ্ঞেস করে যে তুমি পারবা কিনা। তো আমি বললাম যে না পারবো, ইনশাল্লাহ পারবো। আমি উজু করে নেই, উজু করে হাতে একটা লাইট রাখি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আই ডোন্ট নো লাইটটা কেন রাখা হয়েছে, আমার হাতে লাইট ধরাই দিয়েছে। তো আমি যাই, রক্তটা রেখে চলে আসি। হুজুর আগেই বলে দিয়েছিল যে যখন রক্তটা রেখে চলে আসবো পিছন ফিরে তাকাবে না, তোমাকে অনেকেই ডাকতে পারে, যদি তাকাও তাহলে সমস্যা হবে, এরকম একটা বলে দিয়েছে হুজুরে। তো আমি রক্তটা রেখে জাস্ট দৌড় মারার টাইমে এমন হচ্ছে যে আমার পাটা মচকে যায়, আমি খুবই খারাপ ভাবে ব্যথা পাই। আমি নিচে বসে যাই। আমি চিন্তা করলাম যে একবার পিছনে তাকিয়ে দেখি কি হচ্ছে, আসলে কিউরিওসিটি কাজ করতেছিল খুব। তো কি হচ্ছে এটা দেখে তারপরে চিন্তা করলাম যে না আমি দেখবো না। এরপর আচ্ছা দেখিনি, চলে আসছি। চলে আসার পরে নেক্সট মিশন ছিল 4-5 তলায় রক্তের বাটি রেখে আসতে হবে। আমি গেলাম, ফার্স্টে 5 তলায় গেলাম। 5 তলায় গিয়ে আমি বাটিটা রেখে আসলাম। তারপরে তখন ওইখানে তেমনটা প্রবলেম হলো, আমি খুবই তাড়াতাড়ি নামে আসছি। 4 তলায় গিয়ে রক্তের বাটিটা রেখে চলে আসার টাইমে দেখলাম যে আমার নানু ডাকতেছে। আর আমার নানু মারা গেছে 2015-এ। আমার নানু ডাকতেছে
এরপরে আমার মামা ডাকতেছে, আমার মামা মারা গেছে তাই 5 থেকে 6 বছর এমন হবে। তো ওরা ডাকতেছে যখন শুনলাম, আমি দেখলাম যে না, একবার ফিরে তাকাই কে আসছে ওইখানে, এমন কে। তারপর চিন্তা করলাম না, আমার ক্ষতি হবে, আমি জাস্ট একটা দৌড় দিই। 3 তলায় বাসা আছে, 3 তলায় একটা আন্টি থাকে, উনি সব কাহিনী জানতো, উনি কিছু দরজা খোলা রয়েছে, আমি বের হয়ে ঢুকে গেছি। 4 তলা থেকে ডাইরেক্ট এক দৌড়ে ঢুকে যাই 3 তলায়। 3 তলায় আন্টি তাড়াতাড়ি গরম পানি দিয়ে আমাকে আমার মুখ হাত ধোয়াই দেওয়ার পরে আন্টি বলছে তুমি বাসায় গিয়ে গরম পানি দিয়ে গোসল করে ফেলো। তো করে ফেলি। এটা বেসিক্যালি সমস্যাটা হয় যখন আমার নানু মারা যাওয়ার পরে আর কোনো ফাতেহা দেওয়া হয় না। আর কি বলো, ঘর বাঁধাইতে হয়। কেউ মারা গেলে বা নতুন কেউ জন্মগ্রহণ করলে নাকি ঘর আবার হুজুরকে দিয়ে বাঁধাইতে হয়, ফাতেহা দিয়ে দিতে হয় নাকি। তো যার কারণে এটি 2টা জিন এসে থাকতেছে। আর আমি আনফরচুনেটলি ডিস্টার্ব করাতে তারা সুযোগ খুঁজতেছিল আমাকে ডিস্টার্ব করার। তো আশা করছি যে এই স্টোরিটা ভালো লাগলে প্লিজ শোনাবেন। জাস্ট এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ভূত এফএমের অনেক আগের একজন ফ্যান। আমি 2010 থেকে ভূত এফএম শুনছি। আমি অনেক সময়ই চাই যে ঘটনা পাঠাই বিভিন্ন জায়গায়। আমি যখন যাই আমি ঘটনা শুনতে এবং কালেক্ট করতে অনেক পছন্দ করি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমার দাদুবাড়ির একটি ঘটনা। আমার দাদুবাড়ি উত্তরবঙ্গে, আমি ডিস্ট্রিক্টটা মেনশন করছি না। আমি বর্তমানে খাগড়াছড়িতে আছি। আমার গভর্নমেন্ট জবের পারপাসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো পোস্টিং থাকে। তো বর্তমানে আমি খাগড়াছড়ি আছি। সেখান থেকে এখনো কোনো কাহিনী বা ঘটনা আমি এখনো কালেক্ট করতে পারিনি। তো আমি ঘটনায় ফিরে যাই, আমার দাদুবাড়ির যে ঘটনা। তো দাদুবাড়িতে আসলে আমার দাদুবাড়ি একদম অজপাড়া গায়ে। সেখান থেকে প্রত্যেক বছরই দেখা যায় যে যখন কোনো কাজ থাকে না, 2 মাস 3 মাস এরকম, তখন দেখা যায় যে ধানের মৌসুম কিংবা সরিষার মৌসুম যখন থাকে না, তখন যারা দিনমজুর বা শ্রমিক তারা চায় যে কিছু বাড়তি ইনকাম হোক। তখন তারা চলে যায় চিটাগাং, ঢাকা, বিভিন্ন মাটি তোলার কাজ হোক, সিমেন্টের কাজ হোক, এগুলো করে তারা কিছু বাড়তি ইনকামের আশা করে আর কি। তো এরকমই আমাদের গ্রাম থেকে এবার হচ্ছে 11 জন গিয়েছিল। ঘটনাটা আসলে ওই 11 জনকে নিয়েই। 11 জন গিয়েছিল কোনো একটা জায়গায়, যে তারা মাটি কাটার কাজ করতো আর কি। মাটি কাটা, বালু নিয়ে আসা এক জায়গা থেকে অন্য জায়গায়, এরকম কাজ করতো। তো এরকম কাজ করতে করতে তাদের বেশ কিছুদিন হয়ে গেল, 1-1.5 মাস কেটে গেল। তো বেশ কিছু ইনকাম হয়েছে। তারা তখন বাড়ি ফিরতে যাচ্ছিল। তো দিনমজুর মানুষ, তারা ট্রাকেই বাড়ি ফিরছিল। কিন্তু দুর্ঘটনা বশত আর কি ট্রাকটি একদম অ্যাক্সিডেন্ট করে আমাদের গ্রামের যে 11 জন ছিল, তারা ওই 11 জন সহ আর যারা ছিল সবাই স্পট ডেথ, মারা যায়। তো গ্রামে একটা শোকের ছায়া চলে আসলো যে একসাথে 11 জন মারা গেল একই গ্রামের। তো এরকম করতে করতে তাদের লাশ নিয়ে আসা হলো রাতে লাশ নিয়ে আসার পরে তো রাতে আর জানাজা হলো না, সকালে নামাজে জানাজা হবে। নামাজে জানাজা যখন শুরু হলো তখন দেখা গেল 11টা লাইট। আমি বোঝাচ্ছি যে 11টা লাইট বলতে, আমি যদি অনেকগুলো বরফ একসাথে করি, বরফ একসাথে করলে যে চাকতির মতো হবে, সেটা যদি লাইটিং করে, তো এরকম লাইট নূর যেটাই বলেন আপনি, সেই রকম 11টা নূর সেই 11টা লাশের সামনে ছিল যতক্ষণ জানাজা হচ্ছিল, নামাজে জানাজা যতক্ষণ হচ্ছিল। সবাই দেখেছে, গ্রামের সবাই দেখেছে যারা জানাজায় উপস্থিত ছিল। এবং জানাজার শেষে যখন লাশগুলোকে কবরস্থ করা হলো, তখনও কবরের আশেপাশে এই 11টা লাইট ঘুরপাক খাচ্ছিল এবং হুট করে এগুলো ভ্যানিশ হয়ে গেল দাফনের পরে। তো গ্রামের সবার একটা কথা যে আসলেই এরা তো দিনমজুর ছিল, হালাল ইনকাম করতো, ঘাম ঝরিয়ে ইনকাম করতো। তো সবাই এটা পজিটিভলি দেখেছে যে হ্যাঁ, আল্লাহ হয়তো তাদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন, এরকম কিছু একটা সবাই পজিটিভলি দেখেছেন। তো এটা একটা ঘটনা রাসেল ভাই। তো আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি এটি যদি নির্বাচিত হয় আমি হয়তো পরবর্তী ঘটনাগুলো পাঠাবো। তো আজকে এ পর্যন্তই। নেক্সট উইকেও ইনশাল্লাহ আমি ঘটনা পাঠাবো। আর ভূত এফএম এর সবাইকে একটা কথাই বলছি, ভূত এফএম শুধু শুনলেই হবে না, ঘটনার মধ্যে আপনাকে যেতে হবে, ইমাজিনেশন পাওয়ার আপনার থাকতে হবে, ফিল থাকতে হবে। তাহলে আপনি ঘটনা শুনলে আসলেই সেটা আপনি বিলিভ করতে চাইবেন। এছাড়া মনে হবে যে না, আসলেই কোনো ঘটনা কেউ বলছে না, এরকম আর কি।
তো ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট টাইম আমি আবার